এই, তুই এত রাতে আমার রুমে কেন? আর এসব কি? এইসব কি বুঝতে পারছিস না? তুই না আমাকে ভালোবাসিস, তাহলে? তাহলে কি? তুই চাইলে আজকে রাতের জন্য আমি তোর হয়ে যেতে পারি, আর আমি তোকে আমার সব দিয়ে দেব রাতে, তোর জন্য। এতে তোরও ভালো হবে আর আমারও। আমি তোকে ভালোবাসি, এটা সত্যি। এর মানে এটা নয় যে আমার কোনো খারাপ মতলব আছে। আমি তোকে ভালোবাসি, আর আমার ভালোবাসা পবিত্র। আমি সেটা অপবিত্র করতে চাই না। জাহিদ, দেখো আমার আর ভালো লাগছে না। আজকে রাতের জন্য তুমি আমার হয়ে যাও প্লিজ। তিশা এই কথা বলে আমার দিকে এগিয়ে আসলো, আর আমার জামার টান দিয়ে তার কাছে আমাকে টেনে নিয়ে গেল। তিশা ঠোঁটের কাছে আমার ঠোঁট এগিয়ে নিয়ে যাবে, এমন সময় আমি তিশাকে ধাক্কা দিয়ে আমার থেকে দূরে সরিয়ে দিলাম। তিশা, তুমি কি পাগল হয়ে যাচ্ছ? এসব কি করছো তুমি? সবে জানলে কি হবে বুঝতে পারছো? কে কি জানলো সেটা আমার ভেবে লাভ নেই। আমি আজকে রাতের জন্য তোকে চাই, আর কিচ্ছু না। আমাকে ক্ষমা করো, আমি পারবো না। আমার কি কম আছে বল? তুই কেন পারবি না? তুই আমার রুম থেকে বের হবি, নাকি ধাক্কা দিয়ে বের করতে হবে তোকে? তারপর তিশা রাগ দেখে আমার রুম থেকে বের হয়ে গেল। আমি আমার রুমের দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে চিৎকার চেঁচামেচির শব্দে ঘুম ভেঙে গেল, আর কারো কান্নার শব্দে আমার কানে ভেসে আসছে। আমি উঠে তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম। বাইরে গিয়ে দেখি আব্বু আর আম্মু চলে আসছে, আর তাদের পাশে আছে তিশা আর তার আম্মু। তিশার চোখে পানি। আমি এগিয়ে গেলাম তাদের দিকে। আব্বু, আম্মু, তোমরা কখন আসলে? আমি আব্বুর সামনে গিয়ে এই কথা বলতেই আব্বু আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। আমি গালে হাত দিয়ে আব্বুর দিকে তাকিয়ে রইলাম। আজকে প্রথম আব্বু আমার গায়ে হাত তুললো, কিন্তু কেন তা আমার এখনো অজানা। আব্বু, আমি কি করলাম? আমাকে মারলে কেন? দেখুন আঙ্কেল, ও এখনো কিভাবে কথা বলছে, মনে হয় কিছুই জানে না। আমি দিশার দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, কি জানবো আমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তিশা মা, তুই বল, ও তোর শান্তে এসব কি করতে চাইছে? তারপর তিশা আব্বুকে যা বললো, আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এত মিথ্যা কথা কিভাবে বলতে পারে মানুষ? আঙ্কেল, কাল রাতে আমি জাহিদের জন্য খাবার নিয়ে গিয়েছিলাম, হঠাৎ করে ও দরজা বন্ধ করে দিল। আমি ওকে জিজ্ঞেস করলাম, দরজা বন্ধ করছিস কেন? কিন্তু ও আমার কোনো কথার উত্তর দিল না। তারপর ও আমাকে প্রপোজ করলো, আমি রিজেক্ট করে দেই। তারপর আমার গালে একটা চড় মেরে দেয়। রুম থেকে বের হয়ে যেতেই চাইলাম, কিন্তু জাহিদ আমার সাথে যা করলো। ছি জাহিদ, তোকে এভাবে মানুষ করবো কখনো ভাবি নাই। তোকে নিয়ে আমি অনেক গর্ব করতাম, আর তুই আমাদের এই প্রতিদান দিলি। আব্বু, বিশ্বাস করো, আমি কিছু করিনি। তিশা সব মিথ্যা বলছে, আমাকে বিশ্বাস করো। তুই চুপ থাক, তুই কেমন সত্যবাদী সেটা আমার জানা হয়ে গেছে। আম্মু, তুমি তো আমাকে বিশ্বাস করো, আমি কিছু করিনি। তুই আর আমাকে কখনো আম্মু ডাকবি না। আমি কোনো ধর্ষকের মা হতে চাই না। আজ থেকে মনে করব আমার ছেলে নেই, যে ছিল সে মারা গেছে। আমি আম্মুর মুখে এমন কথা আশাই করিনি। বুক ফেটে কান্না আসছিল। জানি আমার কথা এখানে কেউ বিশ্বাস করবে না। খুব অসহায় মনে হচ্ছে। তিশার দিকে অশ্রুমাখা চোখে করুণার দৃষ্টিতে তাকালাম। তিশা আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। ভাবতেও খারাপ লাগছে, এই মেয়েকে আমি ভালোবেসেছিলাম। আব্বু আম্মু আমার সামনে থেকে চলে গেল। আমি আব্বু আর আম্মুর রুমের দিকে এগিয়ে গেলাম। রুমের সামনে গিয়ে দেখি আম্মু কান্না করছে। আমি গিয়ে আম্মুর পায়ের উপরে পড়ে গেলাম। আম্মু, আমার উপরে তোমাদের কোনো বিশ্বাস নেই? তোমরা কি করে বিশ্বাস করতে পারলে তোমাদের ছেলে এমন একটা খারাপ কাজ করতে পারে? এবার আমি আম্মুকে ছেড়ে আব্বুর পা ধরে বললাম, আব্বু, তোমরা আমার কথা কেন বিশ্বাস করছো না? আমি কোনো কিছুই করিনি। আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে তিশা। কাল রাতে কি হয়েছে সেটা বল তুই। কাল রাতে কি তিশা তোর জন্য খাবার নিয়ে আসে নাই? তুই ওর গায়ে হাত তুলিস নাই? কিন্তু এই কথা বলে আমি চুপ হয়ে গেলাম। আমি আর কিছুই বললাম না। আমি চাই না ও অপমানিত হোক, আর একদিন সে তার নিজের কথা নিজেই বলবে। এইসব ভেবে সত্যি কথাটা আমি আর বলতে পারলাম না। তারপর আমি আমার রুমে চলে গেলাম। খুব কান্না পাচ্ছে আমার। কিছু না করে আজকে আমি অপরাধী। রুমে বসে বসে ভাবছি, কিভাবে পারলো তিশা আমার সাথে এমন করতে। খুব খারাপ লাগছে। কথাগুলো ভেবে খাওয়া দাওয়া না করেই শুয়ে আছি। পরের দিন সকালে আব্বু আমার রুমে এসে বলল, তিশাকে আমার বিয়ে করতে হবে। কথাটা শুনে বুকের ভিতরটা কেঁপে উঠল। আমি আর কিছু বলতে পারলাম না, আর আমাদের বিয়েটাও হয়ে গেল। আমি রুমে ঢুকে দেখি খাটের উপরে বসে আছে তিশা। আমি ধীরে ধীরে খাটের দিকে এগিয়ে গেলাম। আমি খাটের পাশে গিয়ে দাঁড়াতেই তিশা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো। কি রে,
তোর এত অহংকার এখন কই গেল? আমি কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। কোনো কথায় মুখ দিয়ে বেরোচ্ছে না। এখন দেখি মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না দেখছি। আমি আপনার কি এমন ক্ষতি করেছি? কেন আমার জীবনটা নষ্ট করলেন? আমাকে দর্শক বানিয়ে সবার চোখে খারাপ বানিয়ে দিলেন, আবার আমাকে বিয়ে করলেন কেন? তোকে কেন বিয়ে করছিস সেই কথা কি তোকে বলতে হবে নাকি? তুই আজ থেকে আমার হুকুমের দাস। আমি যা বলবো তোকে তাই করতে হবে। আপনি আমার সাথে এমনটা কেন করলেন? আমার হাসি খুশি জীবনটাকে আপনি বরবাদ করে দিলেন। আমার অপরাধ আমি আপনাকে ভালোবেসেছিলাম, সেটাই কি আমার সব থেকে বড় অপরাধ? মনে কর সেটাই। এখন যা, শুয়ে পড়। আমি কোথায় ঘুমাবো? নিচে ঘুমা তুই, আর আজকের পর থেকে তুই নিচে ঘুমাবি। তারপরে আমি আর কিছু না বলে একটা কাঁথার একটা বালিশ নিয়ে নিচে বিছানা করে শুয়ে পড়লাম। খুব কষ্ট হচ্ছে আমার। বিয়ে নিয়ে সবার অনেক স্বপ্ন থাকে, আমারও ছিল। সারা রাত বউয়ের সাথে গল্প করব, কিন্তু আমার সাথে কি হলো? আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। ও, আমার পরিচয়টা দিয়ে নেই। আমি জাহিদ, এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছি। আমার মা বাবার একমাত্র ছেলে আমি। মা বাবা আমাকে খুব ভালোবাসতো, আর এলাকায় সবাই আমাকে খুব ভালো জানতো। কিন্তু তিশার জন্য এখন আমাকে সবাই খারাপ ভাবে। তিশার পরিচয় দেওয়া যাক। তিশা নাম তো সবাই জানেন। তিশা আমার চাচাতো বোন। আমরা একই বাসায় থাকি। আমরা উপরতলায় আর তিশারা নিচতলায় থাকি। তিশার আমি একই ক্লাসে পড়াশোনা করি। তিশা আমার 1 বছরের ছোট। তিশা দেখতে খুব সুন্দরী, টানা টানা চোখ, গোলাপি ঠোঁট, দেখতে মনে হয় একটা পরী। যে ছেলে দেখবে সেই ছেলেই তিশার প্রেমে পড়ে যাবে। তেমন আমি তিশার প্রেমে পড়ে গেছি অনেক আগেই। তিশাকে আমার ভালোবাসার কথা অনেকবার বলেছি, কিন্তু প্রতিবার আমাকে অপমান করে তাড়িয়ে দিত। এবার গল্পে ফিরে আসি। শুয়ে শুয়ে তিশার কথা মনে করে চোখ দিয়ে পানি বের হয়ে আসলো। খুব কষ্ট হচ্ছে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। এখন মানুষ আমাকে অন্য চোখে দেখে, কিন্তু আমি বুঝতে পারছি না তিশা এই কাজটা কেন আমার সাথে এইভাবে করতে পারলো। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি তিশা নেই। আমি অসময়ের দিকে এগিয়ে গেলাম তিশাকে দেখার জন্য, সেখানেও নেই। তাই আমি গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য চলে গেলাম। নাস্তার টেবিলের সামনে গিয়ে দেখি সবাই নাস্তা করছে। এমনটাই এর আগে কখনো হয়নি। আমাকে রেখে মা বাবা কখনো নাস্তা করেনি, কিন্তু আজ আমাকে না ডেকেই সবাই নাস্তা খেতে বসে গেছে। মন খারাপ করে একটা চেয়ার টেনে বসে পড়লাম। আমার দিকে তাকিয়ে দেখি আম্মু নিজের মতোই খাবার খাচ্ছে, আমার দিকে তাকাচ্ছেই না। আব্বু নিজের মতো করে খাচ্ছে। আব্বুর আগে কখনো আমাকে ছাড়া খেত না, আর আজ এসব ভাবতে অনেক কষ্ট হচ্ছে। নিজের খাবারই নিজে খাওয়া শুরু করলাম। একটু পরে তিশা খাওয়া দাওয়া শেষ করে উঠে রুমে চলে গেল। আমি তখনও খাচ্ছি। তিশা ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে আসলো। আম্মু, আব্বু, আমি ভার্সিটিতে যাচ্ছি। দাঁড়া মা, এ টাকাগুলো তোর কাছে রেখে দে, তোর অনেক কাজে লাগবে। আর সাবধানে যেও। ধন্যবাদ আব্বু। এই বলে তিশা বের হয়ে চলে গেল। আমি নিজের রুমে গিয়ে রেডি হয়ে বের হয়ে আসলাম। আম্মু, আমি ভার্সিটি যাচ্ছি। কিন্তু আম্মু আমার দিকে একটিবারও তাকিয়ে দেখলো না। আব্বুকে বললাম, আব্বু সেম কাজটি করলো আমার সাথে। মন খারাপ করে বাসা থেকে বের হয়ে গেলাম। পকেটে হাত দিয়ে দেখি মাত্র 10 টাকা আছে, তাই হাঁটা শুরু করে দিলাম। হাঁটতে হাঁটতে ভাবছি তিশা আবার ভার্সিটিকে সবাই কেমন নামে এসব কথা বলে দেয় কিনা। ও যে মেয়ে, সব কিছু বলেও দিতে পারে। এসে ভাবতে ভাবতে ভার্সিটির গেটের সামনে চলে গেলাম। ভিতরে ঢুকে দেখি সবাই আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছে। তাহলে আমার ধারণাই সত্যি হলো, তিশা সবাইকে সব বলে দিয়েছে। আমি আমার ক্লাসের দিকে যাচ্ছি, এমন সময় একটা কথা আমার কানে ভেসে আসতে আমি থমকে গেলাম। এই ছেলের থেকে দূরে থাকিস সবাই। কেন, কি হয়েছে? আরে এটা একটা ধর্ষক। ও তিশার সাথে খারাপ কাজ করতে চাইছে। কি বলিস? এই ছেলেকে তো আমি অনেক ভালো মনে করতাম, কোনো মেয়ের সাথে তেমন কথা বলতেও দেখতাম না। এই ছেলে এমন কাজ করলো? ছে, দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না। এসব কথা শুনে চোখের পানি চলে আসলো। তারপর আমি ক্লাসে চলে গেলাম। আমার কোনো ফ্রেন্ড আমার সাথে কথা বলছে না। নিজের কাছে খুব একা মনে হচ্ছে। ক্লাসে সবাই কথা বলছে আর আমার দিকে কেমনভাবে তাকিয়ে আছে। আমি মাথা নিচু করে একাই বসে আছি। তারপর স্যার এসে ক্লাস শুরু করে দিল। স্যার সব ক্লাস শেষ করে আমি ক্লাস থেকে বের হতে যাব, তখনই কেউ আমার পিছনে ধাক্কা দিল, আর আমি গিয়ে একটা মেয়ের উপরে পড়লাম। মেয়েটার নাম নীলা। সরি, আমি ইচ্ছে করে কিছু করিনি, আমাকে কেউ ধাক্কা দিয়েছে। তুই তো আসলে একটা খারাপ ছেলে। মেয়ে দেখলেই তোর মাথা ঠিক থাকে না, তাই না? এ কথা বলে আমার গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম।
নিজের অজান্তে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করে দিল। তোদের মতো কিছু খারাপ ছেলের জন্যই মেয়েরা নিরাপদ নয়। তোদের মতো ছেলেদের অনেক বড় শাস্তি দেওয়া উচিত। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে এসব কিছু করিনি। আমি পিছনে তাকিয়ে দেখি তিশা দাঁড়িয়ে মুসকে মুসকে হাসছে। বুঝতে পারলাম তিশা আমাকে ধাক্কা দিয়েছে। আর তিশার দিকে তাকাতেই তিশা ওখান থেকে চলে গেল। আমাকে ক্ষমা করে দিন প্লিজ, আমি ইচ্ছে করে কিছু করিনি। এইবারের জন্য তোকে ছেড়ে দিলাম। তারপরে কিছু না বলে আমি চোখ মুছে বাসার দিকে চলে গেলাম। বাসায় ঢুকে দরজায় কলিং বেল চাপ দিতেই আব্বু এসে দরজা খুলে দিল। আর দরজা খুলে আমার গালে একটা থাপ্পড় মেরে দিল। আমি গালে হাত দিয়ে আব্বুর দিকে তাকিয়ে রইলাম। বুঝতে পারছি না আব্বু আমাকে মারলো কেন। আমি মাথা নিচু করে আব্বুর সামনে দাঁড়িয়ে রইলাম। আব্বু আমাকে কেন চড় মারলো বুঝতে পারলাম না। তুই এতটা খারাপ হয়ে যাবি কখনো ভাবি নাই। আমি কি করলাম সেটা তো বলবে। তুই মেয়েদের সম্মান করতে শিখলি না এখনো। তোকে এতদিন আমি এই শিক্ষা দিয়ে আসছি। আমার আর বুঝতে বাকি রইল না। তিশা হয়তো আব্বুকে বলে দিয়েছে সব। আমি আব্বুর পিছনে তাকিয়ে দেখি তিশা দাঁড়িয়ে আছে আর মুসকে মুসকে হাসছে। আমি আর কিছু না বলে নিজের চোখ মুছে রুমে চলে গেলাম। রুমে গিয়ে ওয়াশরুমের ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে আসলাম। আমি বসে বসে মোবাইল টিপছি, এমন সময় তিশা রুমে আসলো। আমি তিশার দিকে তাকিয়ে আবার ফোনের দিকে চোখ দিলাম। তিশা এবার ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। কিছুক্ষণ পরে আবার বের হয়ে গেল। খাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আমাকে কেউ ডাকতে আসলো না। তাই নিজে চলে গেলাম খাবার খাওয়ার জন্য। গিয়ে দেখি সবাই খাবার খাচ্ছে। খুব খারাপ লাগছে দেখে, তাই খাবার না খেয়ে নিজের রুমে এসে শুয়ে পড়লাম। তুই খাটের উপরে কি করিস? তোকে না বললাম তুই নিচে ঘুমাবি, আবার খাটের উপরে আসলি কেন? আসলে কাল রাতে ঠিকভাবে ঘুমোতে পারিনি। এর আগে কখনো নিচে ঘুমাইনি তো। আমার নিচে ঘুমাতে অনেক কষ্ট হয়। তোর কষ্ট হলে আমি কি করব? যা নিচে ঘুমা। আমি কিছু না বলেই নিচে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে আমার চোখে ঘুম নেমে আসলো। হঠাৎ করে ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। ফোনের দিকে তাকিয়ে দেখি আমার বন্ধু রাসেল কল দিয়েছে। তাড়াতাড়ি করে কল রিসিভ করলাম। হ্যালো রাসেল, বল। তোর সাথে আমার কিছু কথা আছে, তাড়াতাড়ি করে নদীর পাড়ে আয়। ঠিক আছে, তুই বস, আমি আসছি। এই কথা বলে কল কেটে দিলাম। তারপর রেডি হয়ে চলে গেলাম নদীর পাড়ে। ওখানে গিয়ে দেখি রাসেল আমার আগে থেকে বসে আছে। ও, রাসেলের কথা তো বলাই হয়নি। রাসেল আমার সব থেকে কাছের বন্ধু। এক কথায় নিজের আপন ভাইয়ের মতোই বললে চলে। জাহিদ, তোর নামে কি সব শুনছি? এসব কি সত্যি? বুঝতে পারলাম না, কি বলছিস তুই? তুই নাকি তিশার সাথে খারাপ কাজ করতে চেয়েছিস, কথাটা কি সত্যি? আমি তো কারোর কথা বিশ্বাস হচ্ছে না আমার, কারণ আমার থেকে ভালো তোকে আর কেউ চিনে না। তুই আমাকে বল, সব কি ছিল ব্যাপারটা? আমি রাসেলের কথা শুনে মাথা নিচু করে বসে আছি। চুপ করে থাকিস না, বল আমাকে সব কিছু। ঠিক আছে, বলছি। তুই তো সবই জানিস, তিশাকে আমি অনেক আগে থেকে ভালোবাসি। আর ওকে অনেকবার প্রপোজও করেছি, কিন্তু আমাকে সবসময় অপমান করেছে। রাসেল আমার সব কথা শুনেই চুপ হয়ে গেল। আমি জানতাম তুই কখনো কোনো খারাপ কাজ করতেই পারিস না, এখন কি করবি? দোস্ত, আমার আর এখন ভাল লাগছে না। সবাই আমাকে খুব অবহেলা করছে। কেউ আমার সাথে কথা বলে না ঠিক করে। খুব কষ্ট হয় আমার। সবাই আমাকে খারাপ চোখে দেখে। তো তুই কই যাবি? জানি না, তবে আমি এখানে থাকলে মারা যাব। এইভাবে জীবন চলে না। যেখানে মা বাবা আমার সাথে কথা বলে না, সেখানে থেকে বা কী করব বল? একটা মানুষ কত অবহেলা সহ্য করতে পারে? আমি আর পারছি না দোস্ত। তারপর আমি আমার বাসায়, আর রাসেলের বাসায় চলে গেল। বাসায় গিয়ে দেখি সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে আছে। আমি খাবার টেবিলের সামনে গিয়ে দেখি আমার জন্য কোনো খাবারই নেই। তাই এক গ্লাস পানি খেয়ে নিজের রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি তিশা ঘুমিয়ে আছে। আমি একটা ব্যাগ নিয়ে কিছু জামা কাপড় নিয়ে রুম থেকে বের হয়ে গেলাম। আব্বু আম্মু রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। আব্বু আম্মু ঘুমিয়ে আছে। আমি আর তাদের কাছে গেলাম না। নিজের চোখ মুছে বাসা থেকে বের হয়ে গেলাম। এই শহর থেকে আমি অনেক দূরে চলে যাব। আমি চলে গেলাম রেল স্টেশনে। তারপর একটা টিকিট কাটলাম চট্টগ্রামে যাওয়ার জন্য। তারপর একটা ব্রেঞ্চের উপরে গিয়ে বসলাম। হঠাৎ করে একটা মেয়ে আমার পাশে এসে বসলো। আমি মেয়েটার দিকে না তাকিয়ে বসে আছি। হ্যালো, শুনতে পাচ্ছেন? একটা উপকার করতে পারবেন আমাকে? আমি চুপচাপ বসে আছি। মেয়েটার কোনো কথা আমার কান অব্দি আসছে না। আমি অন্যমনস্ক হয়ে আছি। এই যে মিস্টার, শুনতে পাচ্ছেন না নাকি আমার কথা? একটু জোরেই কথাটা বলল। আমি চমকে উঠলাম আর বললাম, আমাকে বলছেন? জি, আপনাকেই বলছি। অনেকক্ষণ ধরে ডাকছি, কিন্তু আমার কোনো কথার উত্তর তো পাচ্ছি না। আমার একটা উপকার করতে পারবেন? জি বলুন, কি করতে পারি আমি আপনার জন্য?
আসলে আমার ফোন অফ হয়ে গেছে, বাসায় একটা ফোন দিতে হবে। তারপর আমি মেয়েটার দিকে আমার ফোন এগিয়ে দিলাম। মেয়েটা আমার হাত থেকে ফোনটা নিয়ে কাকে যেন কল দিল। কিছুক্ষণ কথা বলে আবার আমাকে ফোন ফিরিয়ে দিল। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ লাগবে না। আচ্ছা, আপনি কই যাবেন? চট্টগ্রাম। ও, আমিও চট্টগ্রাম যাব। ভালোই হলো, একসাথে যেতে পারবো। উফস, আমি একাই বক বক করে যাচ্ছি, আপনি কিছু বলছেন না কেন? এমনি, ভালো লাগছে না। নাম কি আপনার? জাহিদ হোসেন, সবাই জাহিদ বলে ডাকে। খুব সুন্দর নাম আপনার। আপনি এত বোরিং কেন? আমি আবার কি করলাম? আমার নাম জিজ্ঞেস করবেন না? ও, নাম কি আপনার? আমার নাম নূপুর। ও, আচ্ছা, আপনি চট্টগ্রাম কই যাবেন? ওখানে কি আপনার কেউ আছে? না। তাহলে থাকবেন কোথায়? পরিচিত কেউ না থাকলে তো সমস্যা হবে। এমন সময় ট্রেন চলে আসলো। আমি আর উত্তর না দিয়ে হাঁটা শুরু করে দিলাম। গিয়ে ট্রেনের উপরে উঠে বসলাম। দেখি মেয়েটা আমার পাশের সিটেই এসে বসেছে। এই, আপনি আমাকে না ডেকে একাই চলে আসলেন কেন? আপনি তো আজব মানুষ একটা। ডাকার কি আছে? ট্রেন আসছে, আপনি তো দেখতেই পাচ্ছেন। তাও আপনার তো আমাকে ডাকার দরকার ছিল। আমি মনে মনে ভাবছি, এই মেয়ে এত কথা কিভাবে বলতে পারে? আল্লাহ জানে আমার কি হাল করবে। এত কথা কি করে বলতে পারে এই মেয়ে? আমি চুপচাপ বাইরের দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে নূপুর বলে উঠল। আমি এবার নূপুরের দিকে ভালোভাবে তাকালাম। মেয়েটা দেখতে অনেক সুন্দরী, ঠোঁটে লাল লিপস্টিক দিয়েছে, খুব সুন্দর লাগছে। মেয়েটার দিকে একটু রাগীভাবে তাকালাম। আমার তাকানো দেখে মনে হয় মেয়েটা একটু ভয় পেয়ে গেছে। ভয় পেলেই ভালো। ট্রেন নিজের আপন গতিতে ছুটে যাচ্ছে। হঠাৎ করে একটা রেল স্টেশনে ট্রেন থেমে গেল, আর সবাইকে বলছে কারো কিছু খাওয়ার দরকার হলে খেয়ে নিতে। আমি বসে আছি, কিছু খেতে ইচ্ছে করছে না। আব্বু আমার কথা খুব মনে পড়ছে। এই যে মিস্টার, চলেন কিছু খেয়ে আসি। আপনি যান, আমি কিছু খাবো না, ভালো লাগছে না আমার। এই কথা বললে হবে না, চলেন। নাকি টাকা নাই? সমস্যা নাই, আমি টাকা দিব। এই মেয়েটা একটু বেশি কথা বলছে এখন। আমি দাঁড়িয়ে গেলাম আর মেয়েটার সাথে বের হয়ে গেলাম। আপনার আমার টাকা দিতে হবে না, আমার কাছে টাকা আছে। ওকে, এবার চলুন। তারপর নূপুরকে নিয়ে বের হয়ে গেলাম। একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম। আমরা যে যার মতো খাবার অর্ডার দিলাম। খাবার নিয়ে চলে আসলাম। তারপর আমরা আমাদের মতো করে খাবার খেয়ে নিলাম। কিছুক্ষণ পরে রেস্টুরেন্টের লোক আসলো বিল নিতে। আমি আমার বিল দিয়ে বসে আছি। নূপুর নিজের ব্যাগ খুলে দেখে কোনো টাকা নেই তার ব্যাগে। আমার টাকা কই গেল? আমার ব্যাগে তো অনেক টাকা ছিল, এখন আমার টাকা কই গেল? কি হয়েছে আপনার? আমার ব্যাগে কোনো টাকা নেই, মনে হয় চুরি হয়ে গেছে। কথাটা শুনে অজানাভাবে আমার মুখে একটা হাসি চলে আসলো। মেয়েটা একটু আগে বলেছে আমার খাওয়ার বিল দেবে, আর এখন নিজেরটাই দেবে। নূপুর আমার দিকে তাকিয়ে রাগীভাবেই বলল, এইভাবে হাসির কি আছে? মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়। আপনি আমার বিলটা দিয়ে দেন, আমি চট্টগ্রাম গেলেই সব বিল পরিশোধ করে দেব। ঠিক আছে, দিয়ে দেবেন কিন্তু। আরে দিয়ে দেব তো বললাম। তারপর আমি নূপুরের বিল মিটিয়ে দিয়ে আমরা আবার ট্রেনে এসে বসলাম। নূপুরের দিকে তাকিয়ে দেখে মন খারাপ করে বসে আছে। তাতে আমার জন্য একটু ভালোই হলো, অন্তত এখন চুপ করে তো থাকবে। এখন একটু ভালোই লাগছে। আল্লাহ, একটা মেয়ে কীভাবে পারে এত কথা বলতে। আমি বাইরের দিকে তাকিয়েছি। হঠাৎ করে নূপুর আবার বলে উঠল, এই যে মিস্টার, আপনি এমন কেন? কেমন আমি? আমার টাকা হারিয়ে গেছে, দেখতে পাচ্ছেন না আমি মন খারাপ করে বসে আছি? কোথায় আমাকে সান্ত্বনা দিবেন তা না করে বাহিরের দিকে তাকিয়ে আছেন, অদ্ভুত। আমি অন্যদিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম আর বললাম, আচ্ছা ঠিক আছে, সান্ত্বনা দিচ্ছি। লাগবে না আপনার সান্ত্বনা। এই বলে নূপুর অন্যদিকে মুখ করে বসে রইল। মনে হয় রাগ করেছে। তাতে আমার কি, রাগ করলে? আমি আমার মতো চুপ করে বসে আছি। এই যে মিস্টার, আসলে আপনার সমস্যা কি বলেন তো? আমার আবার কিসের সমস্যা? দেখছেন না আমি রাগ করছি। আমার রাগ না ভাঙিয়ে আপনি অন্যদিকে তাকিয়ে আছেন কেন?
কি পাগলের কাছে আসলাম রে বাবা। মনে মনে আমি এসব বললাম, আমি এসব পারি না। আর এবার আপনি একটু চুপ থাকেন প্লিজ। এবার মেয়েটার কোনো কথা না বলে চুপচাপ হয়ে গেল। পরিবেশটা ঠান্ডা হয়ে গেল, কিন্তু এই মেয়ে যে বাচাল, পরিবেশ ঠান্ডা থাকতে দিল না। শোনেন, একটা কথা বলি। জি বলুন। আপনি কি আমার জন্য বিরক্ত হচ্ছেন? বিরক্ত করে আবার প্রশ্ন করে বিরক্ত হচ্ছে কিনা, কি অদ্ভুত মেয়েটা। না না, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আপনি গান পারেন? না। ও, তারপর দুজনেই চুপ হয়ে গেলাম। তারপর মেয়েটা অনেকক্ষণ বক বক করলো, আমি শুধু হু হু করছিলাম। দেখতে দেখতে ট্রেন চট্টগ্রাম এসে পৌঁছে গেছে। তারপর আমি আর নূপুর নেমে গেলাম। এখন তাহলে আমি আসি। ঠিক আছে, যান। তারপর নূপুর চলে গেল। আমিও ট্রেন স্টেশন থেকে বের হয়ে হাঁটা শুরু করে দিলাম। আর ভাবছি আমি এখন কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। কিছু একটা তো করতেই হবে আমাকে, না হলে কিভাবে হবে। এসব ভাবতে ভাবতে অনেক দূর হেঁটে চলে গেলাম। রাস্তার দিকে তাকিয়ে দেখি একটা বাচ্চা রাস্তার মধ্যে দাঁড়িয়েছে। হঠাৎ করে একটা গাড়ি বাচ্চা ছেলেটার দিকে এগিয়ে আসছে। বাচ্চা হলেও বেশ বড়ই ছেলেটা। গাড়িটা অনেক জোরে ছেলেটার দিকে এগিয়ে আসছে। আমি তাড়াতাড়ি করে দৌড়ে ছেলেটার কাছে চলে গেলাম। ছেলেটাকে সরিয়ে দিতে গিয়ে আমি গাড়িটার সাথে অনেক জোরে ধাক্কা খেলাম। ধাক্কা খেয়ে আমি রাস্তার একপাশে পড়ে গেলাম। চোখ খুলে তাকানোর শক্তি পাচ্ছি না, চোখে সব ঝাপসা দেখতে পাচ্ছি। অনেক লোক আমার দিকে এগিয়ে আসছে দেখলাম, কিন্তু কেউ আমার কাছে আসছে না। ধীরে ধীরে আমার চোখ বন্ধ হয়ে আসছে। একটু পরে আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর আর কিছু মনে নেই আমার। চোখ খুলতে নিজেকে হাসপাতাল বেডের উপরে আবিষ্কার করলাম। চোখ খুলে আমি অবাক হয়ে গেলাম, কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে নূপুর। এখন কেমন লাগছে আপনার? অনেক চিন্তা হচ্ছিল আপনার জন্য। আমি এখানে কি করে আসলাম? আপনাকে আমার আম্মু নিয়ে আসছে এখানে। আপনি যাকে বাঁচাতে গিয়েছিলেন সেটা আমার একমাত্র ছোট ভাই। ও, জি, আপনাকে নিয়ে চিন্তা হচ্ছিল জানেন। আমার জন্য এত চিন্তা করার কি আছে? মরে গেলে তো হয়তো ভালোই হতো। কি বলছেন এসব? আপনি এখন রেস্ট নেন। ডাক্তার বলেছে আপনাকে কিছুদিন রেস্ট করতে হবে। তারপর আমি আর কিছু না করে চোখ বন্ধ করে নিলাম। চোখ বন্ধ করতে ঘুম চলে আসলো। শরীর অনেক দুর্বল লাগছে। নূপুর, ছেলেটার জ্ঞান ফিরেছে? জি আম্মু, একটু আগেই জ্ঞান ফিরেছে, এখন ঘুমাচ্ছে। আলহামদুলিল্লাহ। ছেলেটা যদি ঠিক সময় না আসতো কি যে হয়ে যেত। ঠিক বলছো। আর আম্মু, আমি এই ছেলেটাকে চিনি। কিভাবে? আমরা একসাথে ট্রেনে করে আসছি। তারপর নূপুর তার আম্মুকে সবটা বলল। টাকা চুরি হয়ে যাওয়ার কথাটা বলল। নূপুরের আম্মু সব কথা শুনে খুশি হয়ে গেল। অনেকক্ষণ পরে আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখে আমার পাশে বসে আছে একটা ভদ্রমহিলা। তার পাশে দাঁড়িয়ে আছে নূপুর। বাবা, তুমি এখন কেমন আছো? জি, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কথা বলে হালকা উঠতে যাব, তখন আন্টি আমাকে উঠতে দিল না। উঠছো কেন তুমি? শুয়ে থাকো, তোমার রেস্টের দরকার আছে। আচ্ছা, তোমার বাড়ির লোকেদের নাম্বারটা দাও, তাদের কল দিয়ে বলে দিই। আন্টি, আমার কেউই নেই, আমি এতিম। মিথ্যে কথা বললাম, কারণ আমি তাদের থেকে দূরে থাকতে চাই। যারা আমাকে অবিশ্বাস করেছে, আমাকে এত অবহেলা করেছে, তাদের সাথে আমি কোনো যোগাযোগ রাখতে চাই না। সরি বাবা। ঠিক আছে আন্টি। আচ্ছা বাবা, তুমি রেস্ট নাও, আমি বাসাতে যাব, আমার অনেক কাজ আছে। কোনো দরকার হলে নূপুরকে বলবে, ঠিক আছে বাবা? ও এখানে থাকবে। আন্টি, আপনাদের অনেক কষ্ট দিয়ে ফেলেছি আমি। আরে বাবা, কি বলছো তুমি এসব? আমাদের জন্যই তো তোমার এই অবস্থা। তুমি যদি ঠিক টাইমে না আসতে কি যে হয়ে যেত। তোমার কাছে তো আমরা কৃতজ্ঞ থাকবো সারা জীবন। আন্টি, এসব বলে আমাকে ছোট করবেন না। আচ্ছা বাবা, ডাক্তার বলেছে তোমাকে কয়েকদিন রেস্ট করতে। তুমি রেস্ট নাও, আমি আসি। ঠিক আছে আন্টি। তারপর আন্টি চলে গেল। নূপুর আমার পাশে বসে আছে। আপনি এমন ঝুঁকি নিতে গেলেন কেন? যদি অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত? কি আর হতো, মরে যেতাম, তাই তো? সেটা তো আমার জন্য ভালো হতো। এসব কি কথা বলেন আপনি? আপনি আসলে একটা অদ্ভুত মানুষ। কিছু বুঝি না, কখন কি বলেন। আমি এমনই। আচ্ছা, আপনার ভাই কোথায়? তাকে তো দেখলাম না। আর আপনার বাবা? আমার বাবা নাই, আর ছোট ভাই স্কুলে। ও, বাবা নাই মানে? আসলে আমার বাবা অনেক আগেই মারা গেছে। বাবা মারা যাওয়ার পর থেকেই মা আমাদের দেখাশোনা করে।
বাবার অভাব কখনো বুঝতে দেয়নি, তবুও মাঝে মাঝে বাবার জন্য মন খারাপ হতো। ও সরি, আমার জন্য আপনার মন খারাপ হয়ে গেল। না না, ঠিক আছে। আমার তো মা আছে, আপনার তো তাও নেই। আপনি তো আমার থেকেও দুঃখী। আমার কিছু না বলে চুপ হয়ে রইলাম। দেখতে দেখতে দুপুরে আসলো। তারপর নূপুর নিজের হাতে আমাকে খাইয়ে দিল, ওষুধও খাইয়ে দিল। আমি খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঘুম ভেঙে গেল, আর পাশে তাকিয়ে দেখি নূপুরও ঘুমে আছে। মনে হয় মেয়েটা আমার জন্য ঠিকভাবে ঘুমোতে পারেনি। মানুষ খুব অদ্ভুত হয়, তাই না? যেখানে আমার আপন মানুষগুলো আমাকে পর করে দিল, আর যারা ঠিকভাবে আমাকে চেনেও না তাদেরই আমার জন্য কষ্ট হচ্ছে। দুনিয়াটা সত্যি অনেক অদ্ভুত, কখন যে কি হয়ে যায় কিচ্ছু বলা যায় না। দেখতে দেখতে 2 দিন পার হয়ে গেল। এই 2 দিনে নূপুর আমার অনেক খেয়াল রেখেছে। সবসময় আমার পাশে বসেছিল, আমার খাওয়া দাওয়া সব নিজের হাতেই খাইয়ে দিয়েছে। আমি এখন আগের থেকে অনেকটা সুস্থ। আন্টি আমাকে দেখতে আসছে। কেমন আছো বাবা? জি আন্টি, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ডাক্তারের সাথে কথা বললাম, ডাক্তার বলেছে তুমি এখন অনেক সুস্থ, তোমাকে বাসায় নিয়ে যাওয়া হবে। আন্টি সব কথা বলছে, তখন হঠাৎ করে ডাক্তার ভিতরে চলে আসলো। আপনি এখন অনেকটাই সুস্থ, এবার বাসায় চলে যেতে পারেন, তবে সাবধানে থাকবেন আরো কয়েকদিন। আমি মাথা নাড়ালাম। আপনি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আমি ভাবতেও পারি নাই। যা হয়েছে সব নূপুরের জন্য হয়েছে। সব সময় তোমার কেয়ার করছে, একটু পর পর এসে এসে আমায় বিরক্ত করছে। ডাক্তারের কথা শুনে আমি নূপুরের দিকে তাকালাম। আমার চোখে চোখ পড়তেই মেয়েটা লজ্জা পেয়ে গেল। ডাক্তার আরও কিছু কথা বলে চলে গেলেন। এবার আমি উঠে বসলাম। তারপর নিচে নেমে হাঁটতে যাব, তখনই আন্টি বলল, আরে তুমি কই যাও এই অবস্থায়? ডাক্তার বলেছে আমি তো এখন সুস্থ, তো আর এখানে থেকে কি করব, তাই চলে যাচ্ছি। তুমি কোথায় যাবে শুনি? জানি না কোথায় যাব, তবে কিছু একটা তো করতেই হবে। এই, আপনাকে কোথাও যেতে হবে না, আমাদের বাসায় চলুন। আপনি এখন থেকে আমাদের বাসায় থাকবেন। ঠিক বলছিস মা, ওকে নিয়ে আমাদের বাসায় যাব। কিন্তু আন্টি। কোনো কিন্তু না, আর তুমি এখনো পুরোপুরি সুস্থ না। আর কোনো কথা বলবে না তুমি, আমাদের সাথে আমাদের বাসায় যাবে। নূপুর, তুই ওকে নিয়ে বের হ, আমি ডাক্তারের সব বিল মিটিয়ে দিয়ে আসছি, বাইরে গাড়ি দাঁড় করিয়ে আসছি। আন্টি, আমার জন্য এমনি আপনাদের অনেক সমস্যা হয়েছে, আমি আর আপনাদের সমস্যা বাড়াতে চাই না। আমি যেটা বলছি সেটা হবে। নূপুর, তুই ওকে নিয়ে গাড়িতে বস যা। জি আম্মু, ঠিক আছে। তারপর আন্টি আমাকে কিছু বলতে না দিয়ে আমার কেবিন থেকে বের হয়ে গেল। আমি আর কিছু না বলে নূপুরের সাথে গাড়ি থেকে বসলাম। কিছুক্ষণ পরে আন্টি বের হয়ে আসলো। আশেপাশে তো গাড়ির ড্রাইভারকে দেখতে পাচ্ছি না। আমি এদিক ওদিক তাকাচ্ছি। কি হয়েছে আপনার? এদিক ওদিক কি দেখছেন? আসলে গাড়ির ড্রাইভারকে দেখতে পাচ্ছি না। আন্টি তো চলে আসছে, ড্রাইভার কই গেছে? নূপুর আমার কথা শুনে একটা মুচকি হাসি দিয়ে বলল, এই গাড়ির ড্রাইভার আমার আম্মু, আর এটা আমাদের গাড়ি। এই গাড়ি আম্মু ছাড়া আর কেউ ইউজ করে না। এটা আমার আব্বুর প্রিয় গাড়ি ছিল। ও আচ্ছা। তারপর আন্টি ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে শুরু করে দিলেন। কিছুক্ষণ পরে একটা বড় বাড়ির সামনে এসে গাড়ি দাঁড়ালো। বাড়িটা অনেক বড় আর খুব সুন্দর। তারপর সবার সাথে আমি বাসায় গিয়ে ঢুকলাম। নূপুর, তোর পাশের রুমটাতে ওকে থাকতে দিবি। যা, এখন ওকে নিয়ে ওর রুমে যা, ওর রেস্টের দরকার এখন। ঠিক আছে আম্মু। তারপর নূপুর আমাকে নিয়ে একটা রুমে গেল। রুমটা খুব সুন্দর করে সাজানো আছে, খুব ভালোই লাগছে রুমটা। রুম পছন্দ হয়েছে আপনার? জি, খুব সুন্দর রুমটা। ঠিক আছে, আপনি এখন রেস্ট নেন, আর আমি পাশের রুমে আছি। কোনো দরকার হলে আমাকে ডাকবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তারপর নূপুর চলে গেল রুম থেকে। আমি গিয়ে খাটের উপরে বসে রুমের চারপাশটা দেখছি। হঠাৎ করে ছেলেটা আমার রুমে আসলো। আমি যাকে বাঁচি। কি রে, তোরা সব এক জায়গায় ব্যাপার কি? কোনো পোলার সন্ধান পেলি নাকি? তোরা আসলে কোনোদিন ঠিক হবি না। ওই, তোরা চুপ থাক। এই চিকনা, আমার ছেলেটা কই? হাই হ্যান্ডসাম। আরে হ্যাঁ, আপনাকেই বলছি। আপনি এত কিউট কেন? তোর সমস্যা কি? তোর বয়ফ্রেন্ড নাকি এটা? কেমন আছো ভাইয়া তুমি?
এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমি ভালো। আচ্ছা, নাম কি তোমার? জাহিদ। তোমার নাম কি? আমার নাম বাঁধন। আম্মু ডাকে বাদর বলে, আপু ডাকে শয়তান বলে, আর আমার জেব ডাকে জান বলে। এবার তুমি আমাকে যে কোনো নামে ডাকতে পারো, শুধু জান বাদে। ওর গার্লফ্রেন্ড আছে শুনে আমার মুখে হাসি চলে আসলো। এইটুকু একটা বাচ্চা ছেলের গার্লফ্রেন্ড আছে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বাঁধন বলেই ডাকবো। আচ্ছা কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 5-এ পড়ি। আর তোমার জেব কোন ক্লাসে পড়ে? সে ক্লাস 3-তে পড়ে। আমাদের পাশের বাসাতেই থাকে। তোমার সাথে পরিচয় করিয়ে দেব, কেমন? আমি নিজের হাসি ধরে রাখতে পারছি না, তাও অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে বললাম, ঠিক আছে পরিচয় করে দিও। আচ্ছা, তোমার জিএফ নাই? আমার জেফ নেই, আমি তো তোমার মতো এত কিউট না, তাই। কে বলেছে এই কথা? তুমি তো অনেক সুন্দর। তোমাকে আমার খুব ভালো লেগেছে ভাইয়া। তুমি আমার সাথে ক্রিকেট খেলবে? বাদন আমার সাথে কথা বলছে, এমন সময় নূপুর রুমে চলে আসলো। কিরে শয়তান, তুই এখানে কি করিস? ভাইয়ার সাথে কথা বলেছি। এখন নিজের রুমে যা আর পড়তে বস। তুই যা, আমি কথা বলছি, দেখিস না? যাবি রুম থেকে নাকি আম্মুকে ডাক দেবো? যাচ্ছি যাচ্ছি। বাদন চলে যাওয়ার আগে আমার কানের কাছে ফিসফিস করে বলল, আমার আপুকে কিছু বলবেন না কিন্তু। এই কথা বলে দৌড়ে চলে গেল। ও আপনাকে কি বলেছে? তেমন কিছু না, বাদ দেন। ঠিক আছে, আপনি এখন রেস্ট নেন, দুপুরে ডাক দেব। তারপর নূপুর চলে গেল, আমিও ঘুমিয়ে পড়লাম। ঘুম ভেঙে গেল নূপুরের ডাকে। উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর খাবার খেতে চলে গেলাম সবার সাথে। খাওয়াতে শেষ করে নিজের রুমে বসে রইলাম। নূপুর ওষুধ নিয়ে আমার রুমে আসলো, নিজের হাতে আমাকে খাইয়ে দিল। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে আরও 2 দিন কেটে গেল। রাতের খাবার খেয়ে এসে রুমে বসে আছি। আজকে কেন জানি আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছে। আম্মুর সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে, তারা হয়তো ভালোই আছে আমাকে ছাড়া। মন খারাপ করে রুমে বসে আছি, তখন নূপুর আমার রুমে আসলো। এই যে মিস্টার, কি করছেন আপনি? কিছু না। মন খারাপ নাকি আপনার? না, এমনি ভালো লাগছে না আমার। শরীর খারাপ নাকি আপনার? ও আচ্ছা, বাদ দিন। ছাদে যাবেন, আকাশে আজ খুব সুন্দর চাঁদ উঠেছে। ঠিক আছে চলুন। তারপর আমি নূপুরের সাথে ছাদে চলে গেলাম। তারপর গিয়ে ছাদে এক কোণে গিয়ে আমরা দাঁড়িয়ে আছি। আমি অপলকভাবে চাঁদের দিকে তাকিয়ে আছি। চাঁদ আমার এমনি আগে থেকেই খুব ভালো লাগে। চাঁদ আপনার কাছে কেমন লাগে? খুব ভালো লাগে। এমনও রাত গেছে আমি চাঁদ দেখে কাটিয়ে দিয়েছি। ও, চাঁদ আপনার কাছে খুব ভালো লাগে? হুম। একটা কথা জিজ্ঞেস করব? জি করুন। আচ্ছা, আপনি কি কাউকে ভালোবেসেছিলেন? নূপুরের কথা শুনে আমার তিশার কথা মনে পড়ে গেল, আর মনটা খুব খারাপ হয়ে গেল। তিশার কথা ভাবতেই আমার অনেক খারাপ লাগে। কখনো ভাবিনি তিশা আমার সাথে এমন করবে। আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি ছাড়া করলো, মা বাবার থেকে দূরে। আমি শুধু তিশার জন্য। কি হলো, চুপ হয়ে আছেন কেন? আমি কখনো কাউকে ভালোবাসিনি। ও, কাউকে পছন্দ করতেন নাকি? না, এসব বাদ দেন। আপনি কি কখনো কাউকে ভালোবেসেছিলেন? হুম। গুড। সে কি এখনো আছে? না, অনেক আগেই হারিয়ে গেছে আমার জীবন থেকে। কেন? আসলে সে আমাকে কখনো ভালোই বাসেনি। সে ভালোবাসতো আমার বাবার টাকাকে। বুঝলাম না বিষয়টা। অন্য একদিন বলবো। না, আজকে বলেন, আমি শুনবো। আর নিজের মনের কথা নিজের কাছে চেপে না রেখে অন্য কারোর সাথে শেয়ার করলে মনের কষ্টটা অনেক হালকাই হয়। তারপর নূপুর তো সবকিছু আমাকে বলতে শুরু করে দিল। ঠিক আছে, বলছি। ছেলেটা আমার কলেজের ছিল। আমাকে ছেলেটা একদিন হঠাৎ প্রপোজ করে বসলো। আমি প্রথমে রাজি না থাকলেও পরে অ্যাকসেপ্ট করলাম। ছেলেটা মানুষের উপকার করত, হয়তো সেসব আমাকে দেখিয়ে করেছে, আমি বুঝতে পারি নাই। তার এসব দেখে আমি রাজি হয়েছিলাম। তারপর আমাদের রিলেশন শুরু হয়ে গেল। অনেক দিন যাবার পরে ও আমার কাছে টাকা চাইলো। আমিও
টাকা দিয়ে দিলাম। তারপর থেকে ছেলেটার দিন দিন চাহিদা বাড়তে থাকে। কখনো না করতাম না, কিন্তু হঠাৎ করেই ওকে একটা মেয়ের সাথে দেখলাম। তখনও কিছু বলি নাই। তারপর অনেকের কাছে জানতে পারি ছেলেটারও অনেকগুলো রিলেশন করে। খুব খারাপ লাগলো কথাগুলো শুনে, তাও বিশ্বাস করিনি কারো কথা। একদিন কলেজে গিয়ে দেখি আর একটা মেয়ের হাত ধরে বসে আছে। এটা দেখে আমার রাগ বেড়ে গেল। আমি ছেলেটার দিকে এগিয়ে গেলাম। ছেলেটার নাম ছিল নীল। আমি গিয়ে নীলের কলার টান দিয়ে তুলে একটা থাপ্পড় দিলাম। এসব কি নীল? তুমি আমাকে দিনের পর দিন এভাবে ঠকালে কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? নীলের পাশের মেয়েটা বলল, আপনি এসব কি বলছেন আপু? আপনাকে ঠকাইছে মানে কি? নীলের সাথে আমার 6 মাসের রিলেশন। কি? আমার সাথে তো 1 বছরের রিলেশন। নীল, এসব কি? নূপুর, আমি তোমাকে পরে সব বলছি, প্লিজ তুমি যাও। আরে তুই কি করে ভাবলি আমি তোর সাথে যোগাযোগ রাখবো? তুই তো মানুষের মন নিয়ে খেলা করিস। এই কথা বলে আমি ওখান থেকে চলে আসলাম। খুব খারাপ লাগছিল আমার। তারপর ও আমাকে অনেকগুলো কল দিল, আমি রিসিভ করি নাই। পরে সবকিছু থেকে ব্লক করে দিলাম। নূপুর এই কথা বলতেই তার চোখ দিয়ে পানি পড়ে গেল। নূপুরকে সান্ত্বনা দেওয়ার মতো আমি কোনো কিছু খুঁজে পেলাম না। চুপ হয়ে আকাশের দিকে তাকিয়ে রইলাম। আচ্ছা, বলতে পারেন মানুষ এমন হয় কেন? মানুষ কেন মন নিয়ে খেলা করে? আমি নূপুরের দিকে তাকিয়ে দেখি ওর চোখে পানি। আমি নূপুরের চোখের পানি মুছে দিলাম। আজ প্রথম নূপুরকে স্পর্শ করলাম। নূপুর আমার দিকে তাকিয়ে আছে অপলকভাবে। তারপর আমি নূপুরকে বললাম, আচ্ছা, আমরা মানুষরা সবসময় নিজেদের কথা ভাবি, আমাদের জন্য কার কি হচ্ছে সেটা দেখি না। কারণ আমরা চাই আমরা আমাদেরটা পেলেই হয়, অন্যের চিন্তা আমরা করি না। আসলে কিছু কিছু মানুষ আছে যারা মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পায়, কিন্তু যাকে সে কষ্ট দিচ্ছে তার কষ্টটা কতটা হয় সেটা সে উপলব্ধি করতে পারে না। মানুষ এমনই হয়। নূপুর আমার কথা শুনে চুপ করে দাঁড়িয়েছে। আমি আবার বললাম, নিজেকে অন্যের জন্য কষ্ট দিবেন না, নিজেকে ভালোবাসুন। আর যে আপনাকে কষ্ট দেবে তাকে দেখিয়ে দিন আপনার কোনো কষ্ট নেই। মানুষের সামনে কখনো নিজের কষ্ট দেখাবেন না, কারণ এই দুনিয়ার মানুষগুলো অদ্ভুত হয়, এরা অন্যের কষ্ট দেখে মজা নেয়। তা ঠিক, আমি সেটা বুঝতে পারছি, তাই এই কথা আর কাউকে বলিনি। আজ আপনাকে বললাম, কিন্তু কেন বললাম নিজেও জানি না। বাদ দেন এসব কথা। একটা কথা জিজ্ঞেস করব? জি করুন। আসলে আপনাকে দেখলে আমার কেন জানি মনে হয় আপনার জীবনে অনেক কষ্ট লুকিয়ে আছে, কিন্তু আপনি আমাকে তা বলছেন না। না, আমার জীবনে কোনো কষ্ট নেই। অনেক রাত হলো, এবার যেতে হবে। ঠিক আছে, চলুন তাহলে। তারপর আমি আর নূপুর গেলাম যে যার রুমে। আমি আমার রুমে গিয়ে খাটের উপর শুয়ে আছি। কিছু ভালো লাগছে না। মা বাবাকে ছেড়ে আজকে অনেক দিন ধরে অনেক দূরে আছি। জানি না আমার মা বাবা কেমন আছেন, তারা কি আমার খোঁজ করছে, নাকি এখন আমার উপর অভিমান করে বসে আছে। হয়তো অভিমান করেই আছে, অভিমান তো করারই কথা, কিন্তু আমি যে সব সহ্য করতে পারছি না। অবহেলা সহ্য করার ক্ষমতা আমার নেই। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। সকালে কারোটাকে ঘুম ভেঙে গেল। তাকে দেখে নূপুর আমার সামনে দাঁড়িয়ে আছে। নূপুরকে দেখে আমি চোখ সরাতেই পারছি না। মনে হয় আমার সামনে একটা লাল পরী দাঁড়িয়ে আছে। আমি হা হয়ে তাকিয়ে আছি ওর দিকে। এইভাবে তাকিয়ে থাকলে মশা যাবে মুখে। নূপুরের কথা শুনে আমি চোখ সরিয়ে নিলাম। একটু তো লজ্জা পেলাম, কিন্তু ওকে বুঝতে দেইনি। তাড়াতাড়ি করে উঠুন, আপনাকে এক জায়গায় বিয়ের দাওয়াত খেতে যাব। আম্মু আর বাঁধনও আমাদের সাথে যাবে। সবাই রেডি হয়ে আছে। এই জামা পরে রেডি হয়ে আসুন, আমরা অপেক্ষা করে বসে আছি। তারপর নূপুর আমার রুম থেকে বের হয়ে গেল। আমি পাশে তাকিয়ে দেখি অনেকগুলো নতুন জামা প্যান্ট এনে রেখেছে। আমি গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে আসলাম। নূপুর আমাকে দেখে আমার দিকে তাকিয়ে আছে। আসলে আজকে একটু বেশি পরিপাটি হলাম। তোমাকে আজ খুব সুন্দর লাগছে জাহিদ। চলুন এখন। তারপর আমরা সবাই বের হয়ে গেলাম। নূপুর গিয়ে ড্রাইভিং সিটে বসলো, আমাকে ডাক দিয়ে তার পাশে বসালো। তারপর নূপুর নিজের মতো গাড়ি চালাতে শুরু করে দিল।
বিয়ে বাড়িতে গিয়ে জানতে পারলাম নূপুরের বান্ধবীর বিয়ে। নূপুরের অনেক বান্ধবী এখানে এসেছে। সবাই আমাদের দেখে এদিকে এগিয়ে আসলো। ভাই কি বলবো, মেয়েগুলো এত কিউট, আমি সবগুলোর উপরে ক্র্যাশ খেয়ে গেলাম। আন্টি আমাদের আগেই ভিতরে চলে গেল বাঁধনকে নিয়ে। আমি আর নূপুর পরে গেলাম। নূপুর আর আমি ভিতরে ঢুকতে সবাই আমার দিকে এগিয়ে আসলো। মেয়েগুলো আমার দিকে তাকিয়ে আছে। তারপর নূপুর সবার সাথে আমার পরিচয় করে দিল। নূপুরের ডাক পড়ল, তাকে তার আম্মু ডাকছে। নূপুর চলে গেল। আমি গিয়ে একটা চেয়ারে বসে রইলাম। নীলা আমার দিকে এগিয়ে আসলো। হাই, আমি নীলা। এই যে মিস্টার, আপনি কি সিঙ্গেল? কেন? এমনি। আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? এমন সময় আরেকজন চলে আসলো। এসে বলছে, কি রে নীলা, তুই আমার ক্রাশের সাথে কিসের কথা বলিস? আমি এদের কথা শুনে অনেকটা অবাক হয়ে গেলাম। এরা আমার সামনে ঝগড়া শুরু করে দিল। আমি ওখান থেকে সরে গিয়ে অন্য একটা জায়গায় গিয়ে বসলাম। আমি হালকা একটু দূরে গিয়ে বসে আছি, কিন্তু তাদের কথা আমি শুনতে পারছি। নীলা তার বান্ধবীদের বলছে, সবাই জেনে রাখো, এটা তোদের দুলা ভাই, কেউ নজর দিবি না কিন্তু। এমন সময় নূপুর চলে আসলো। নূপুর এসে দেখে এরা সবাই ঝগড়া করছে। নূপুর ওদের কাছে চলে গেল। কি রে, তোরা ঝগড়া করিস কেন? কি হয়েছে তোদের? দোস্ত, তুই আমাকে একটা হেল্প করবি? কি হেল্প? জাহিদের সাথে আমি রিলেশনটা করিয়ে দে দোস্ত, ওকে আমার খুব ভালো লাগে, প্লিজ। নূপুর এদের কথা শুনে জেলাস ফিল করছে। আর একের পর এক সবাই বলতে থাকে, দোস্ত দে না প্লিজ। এই, তোরা চুপ থাকবি, বেশি কথা বলছিস। আচ্ছা, কনক কই? ওকে তো দেখতে পাচ্ছি না। ওকে আসবে না নাকি? বস আসছে, রাস্তায় আছে, চলে আসবে এখনই। বলতে বলতে কনক চলে আসলো। কনককে দেখে সবাই এগিয়ে গেল। কি রে, তোরা সব এক জায়গায় ব্যাপার কি? কোনো পোলার সন্ধান পেলি নাকি? তোরা আসলে কোনোদিন ঠিক হবি না। দোস্ত, নূপুর একটা ছেলেকে নিয়ে আসছে, খুব কিউট। ওই, তোরা চুপ থাক। এই চিকনা, আমার ছেলেটা কই? নীলা হাত দিয়ে কনককে দেখিয়ে দিল আমাকে। এবার কনক আমার দিকে এগিয়ে আসলো। হাই হ্যান্ডসাম। আমাকে বলছেন নাকি? আরে হ্যাঁ, আপনাকেই বলছি। আপনি এত কিউট কেন? মেয়েটার কথা শুনে আমি পরে আবুল হয়ে তাকিয়ে রইলাম। এবার নূপুর এগিয়ে আসলো। তোরা সবাই কি শুরু করলি এসব? মাথা খারাপ নাকি তোদের? তোর সমস্যা কি? তোর বয়ফ্রেন্ড নাকি এটা? আর তোদের দুলা ভাই? এবার চুপ থাক। আমি নূপুরের কথা শুনে হালকা অবাক হলাম, তাও কিছু বললাম না। বুঝতে পারছি হয়তো এই লেডিগুলোর হাত থেকে বাঁচাতে এসব বলছে, তাই কিছু মনে করলাম না। তবে মেয়েগুলো অনেক কিউট, ক্রাশ খাওয়ার মতো। তবে সবার থেকে বেশি সুন্দর লাগছে নূপুরকে। বিয়ে মোটামুটি শেষ হয়ে আসলো, এবার আমরা চলে যাব। এমন সময় সবাই আমার দিকে এগিয়ে আসলো। এরা এসে আবার ঝগড়া শুরু করে দিল। সবার মুখে আচমকায় কি যেন পড়লো, সাথে সাথে মুখ ধুয়ে ফেলেছে। বিশ্বাস করেন, এই দৃশ্য দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি যাদের উপর ক্রাশ খেলাম তাদের আসল মুখ দেখে ভূত দেখার মতো অবস্থা হয়ে গেল আমার। কি আর বলবো, এই জন্য আটা ময়দার এত চাহিদা। বিয়ে শেষ হতে হতে রাত হয়ে গেল। তারপর আমরা গাড়িতে উঠে বাসায় চলে গেলাম। ঘড়িতে তখন রাত 11টা বাজে। আমি আমার রুমে শুয়ে আছি। হঠাৎ কারো পায়ের শব্দে তাকালাম। চোখ খুলে দেখি নূপুর। নূপুরকে দেখে আমি উঠে বসে গেলাম। নূপুর আমার সামনে এসে দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। তাই আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কিছু বলবেন নাকি? আসলে তখনকার জন্য আমি সত্যি দুঃখিত। আসলে এটা না বললে এরা আপনার পিছু ছাড়তো না। সমস্যা নেই, আমি বুঝতে পারছি। কিছু মনে করবেন না, আমার বান্ধবীগুলো একটু ফাজিল টাইপের। দেখিয়ে বুঝতে পারলাম। বাদ দেন এসব, আর এখন ঘুমিয়ে পড়ুন। আপনাকে একটা কথা বলে? বলুন। আপনি আমাকে তুমি করে বলুন, আর আমরা আজ থেকে বন্ধু, ঠিক আছে? ওকে ঠিক আছে, কিন্তু আপনি আমাকে তুমি করে বলতে হবে। আবার আপনি? ও সরি। আবার সরি? আচ্ছা কিছু না। এরপর নূপুর খিলখিল করে হেসে দিল। মেয়েটা বাচাল হলেও হাসিটা খুব সুন্দর। ওকে, শুভরাত্রি। এখন ঘুমিয়ে যাও, কাল কথা হবে। শুভরাত্রি, আপনি ঘুমিয়ে যান। আবার আপনি? আচ্ছা ঠিক আছে তুমি। তারপর নূপুর আমার দিকে তাকিয়ে হালকা একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। আমিও ঘুমিয়ে গেলাম। সকালে বাঁধন আসলো আমার রুমে। ভাইয়া উঠুন, আম্মু নাস্তা করতে ডাকছে। তোমার আপু কোথায়?
আপু তো ভার্সিটিতে চলে গেছে অনেক আগেই। ও আচ্ছা, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর বাঁধন আমার রুম থেকে চলে গেল। আমি ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে গেলাম। নাস্তা খেয়ে আবার আমার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পরে বাঁধন আমার রুমে আসলো। তুমি আজকে স্কুলে যাবে না? না ভাইয়া, আজকে আমাদের স্কুল বন্ধ। আজকে আমার জিএফের সাথে আপনার পরিচয় করিয়ে দেব। ওকে ঠিক আছে, তাকে ডেকে নিয়ে আসো। বাঁধন এক দৌড়ে আমার রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর একটা মেয়েকে নিয়ে আসলো। মেয়েটা দেখতে খুব মিষ্টি, মাঝখানে দাঁত নেই, তবুও খুব মিষ্টি একটা মেয়ে। দুজন আমার পাশে এসে বসলো। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, নাম কি তোমার? আমার নাম আলিশা। খুব মিষ্টি নাম তোমার। তুমি যেমন মিষ্টি তোমার নামটাও তেমন মিষ্টি। এই কথা বলে আমি বাঁধনের দিকে তাকালাম। বাবারে, ও দেখছি ফুলছে। এইটুকু ছেলের কি জেলাস। তোমার জিএফ তো অনেক কিউট, আমাকে দিবে নাকি? এই, তুমি কিন্তু বেশি করছো। তোমাকে আমি ভালো মনে করেছি, এখন তো তুমি আমার জিএফের দিকে নজর দিলে। ওর কথা শুনে আমি নিজের হাসি চেপে রাখতে পারলাম না। তো অনেক কষ্টে মুখে হাত দিয়ে হাসিটা আটকে রাখলাম। নিজের শয়তানিটা আর ধরে রাখতে পারলাম না। আসলে এখনকার যুগে ছেলেমেয়েরা মনে হয় জন্মানোর পর থেকেই প্রেম ভালোবাসা বুঝেছে। তোমার গার্লফ্রেন্ড তো অনেক ছোট, আমাকে দিয়ে দাও, আমি বড় করে তোমাকে আবার দিয়ে দেবো। আর আলিশা, তুমি তো মিষ্টি কেন? ও বাবা, মেয়েদিকে লজ্জা পেয়ে গেল আর দাঁত বের করে হেসে দিল। আলিশা, তোমার দাঁতটা কে নিয়ে গেছে? বাঁধন নাকি? না, আমি চকলেট বেশি খাই, তাই দাঁত পড়ে গেছে। এত চকলেট খাও কেন তুমি? বাঁধন আমাকে এনে দেয় আর আমি খাই, খুব মজা লাগে। ও আচ্ছা ঠিক আছে, তোমরা দুজনে বড় হলে আমি তোমাদের বিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? এবার বাঁধনের দিকে তাকিয়ে দেখে ও হাসছে। ওদের এসব দেখে আমার অবস্থা খারাপ। ঠোঁট চেপে হাসি ধরে রাখলাম। তারপর দুজনকে বললাম, এখন খেলতে যাও। তারপর দুজনে চলে গেল। ওদের কথা মনে পড়ে গেল আর নিজে নিজে হেসে দিলাম। কিছুক্ষণ পরে নূপুর বাসায় আসলো। এসেই আগে আমার রুমে চলে আসলো। সরি, তোমাকে না বলে চলে গিয়েছিলাম। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর নূপুর চলে গেল। কিছুক্ষণ পর আবার ফিরে আসলো। কাল থেকে তুমি আমার সাথে ভার্সিটি যাবে, ওকে? আজকে তোমার ব্যাপারে কথা বলে আসলাম। তোমাকে না জানিয়েই এসব করে ফেললাম। নূপুরের কথা শুনে আমি একটু না অনেক অবাক হয়ে গেলাম। ও কি করে জানে আমি আর ও একই ক্লাসের? তাহলে কি নূপুর আমার ব্যাপারে সব জেনে গেছে? আমি জানি তুমি এখন কি ভাবছো। আমি হালকা ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, কি? আসলে তোমার ব্যাগে একটা কাগজ ছিল, অনেকাংশ ছিল না, সেখানেই দেখলাম। আর তোমার জন্য এটা সারপ্রাইজ। কেমন দিলাম? খুব ভালো। আমার হালকা ভয় কমে গেল। এটা জেনে যে তাহলে কিছুই জানে না। দেখতে দেখতে আজকের দিন পার হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে নূপুরের সাথে ভার্সিটি চলে গেলাম। ভার্সিটিতে ঢুকতে সবাই আমার দিকে তাকিয়েছে। আমি কোনো দিকে ভালো করে না তাকিয়ে নূপুরের সাথে হেঁটে যাচ্ছি। নূপুর একটু পরপর আমার দিকে তাকায় আর অন্যদের দিকে তাকায়। তারপর আমরা আমাদের ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে বসতেই সবাই আমার দিকে এগিয়ে আসলো বন্ধুত্ব করার জন্য। সবার সাথে পরিচিত হলাম। সবার সাথে কথা বলতে বলতে নূপুরের কথা প্রায় ভুলে গিয়েছিলাম। হঠাৎ পাশে তাকে দেখি নূপুর মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আমার পাশে একটা ছেলে বসেছে, তার নাম রিয়াজ। ওর সাথেও ফ্রেন্ডশিপ হয়ে গেল। একটু পরে ক্লাসে স্যার চলে আসলো। স্যার ক্লাস করাতে শুরু করে দিল। হঠাৎ স্যারের চোখ পড়লো আমার দিকে। এই, তুমি দাঁড়াও তো। তারপরে আমি উঠে দাঁড়ালাম। তোমাকে তো এর আগে এই ক্লাসে দেখি নাই। নাম কি তোমার? জি স্যার, আমার নাম জাহিদ আর আমি নতুন, আজকে আমার প্রথম ক্লাস। ওহ ঠিক আছে, মন দিয়ে ক্লাস করো আর সবার সাথে পরিচয় হয়ে নিবা। জি স্যার। ঠিক আছে, বসো। তারপর ক্লাস শেষ করে স্যার চলে গেলেন। নূপুর এসে বলল, আমার সাথে চলো তুমি। বুঝতে পারছি না এখনও আমাকে আবার কোথায় নিয়ে যাবে। কোনো প্রশ্ন না করে ওর সাথে চলে গেলাম। নূপুর আমাকে নিয়ে ক্যান্টিনে চলে গেল। তারপর নূপুর তার পছন্দ মতো খাবার অর্ডার করলো। কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে খাবার চলে আসলো। তারপর সব ক্লাস শেষ করে আমি আর নূপুর বাসায় চলে গেলাম। এভাবে কেটে গেল অনেক দিন। নূপুরের কেয়ারিং দিন দিন বেড়েই যাচ্ছে। আমার কেন জানি মনে হয় ও আমাকে ভালোবেসে ফেলেছে। আবার এটা ভুলও হতে পারে। তবে আমার মনে হয় নূপুরকে সব সত্যি বলে দেওয়া উচিত।
কিন্তু কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। আজকে শরীর অনেক খারাপ লাগছে, তাই ভাবছি আজকে আর ভার্সিটি যাব না। তাই নিজের রুমে শুয়ে আছি। হঠাৎ করে নূপুর আমার রুমে আসলো। আজকে তুমি ভার্সিটি যাবে না জাহিদ? না, আজকে আমি যাব না, শরীরটা ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে। তারপর নূপুর চলে গেল। আমি আমার রুমে শুয়ে রইলাম। অন্যদিকে নূপুর ভার্সিটির গেট দিয়ে ভিতরে ঢুকতেই নূপুরের সব বান্ধবী নূপুরের দিকে এগিয়ে আসলো। কিরে জাহিদ আসে নাই, তুই আজ একা কেন? জাহিদ খুব অসুস্থ, তাই আজকে আসে নাই। ও আচ্ছা, তোর সাথে আমাদের কিছু কথা আছে। বলো কি কথা? তুই কি জাহিদকে ভালোবাসিস? আমাদের তো মনে হয় ভালোবাসিস। তোরা কিভাবে বুঝলি? যেটা মানুষের হাপাপে প্রকাশ পায়। যাই হোক, তুই জাহিদকে তোর মনের কথা বলে দে, না হলে সবাই যেভাবে জাহিদের দিকে হুমড়ি খেয়ে পড়ে আছে, কখন কি হয় বলা যায় না। কিন্তু দোস্ত, আমি ওকে ভালোবাসি, কিন্তু ওকে বলার সাহস আমি পাচ্ছি না। হয়তো ওর মনে এমন কিছু নাই। আরে জাহিদে তোকে ভালোবাসে, দেখিস না তুই ছাড়া তেমন কারোর সাথে কথা বলে না, কোনো মেয়েকেও পাত্তা দেয় না। কিন্তু কোনো কিন্তু না, তুই কালকে কলেজের সবার সামনে জাহিদকে প্রপোজ করবি, এটাই শেষ কথা। আর আমরা সবাই তো বাসায় আছি। আমার খুব ভয় লাগছে। কেন, কিসের এত ভয় তোর? যাকে ভালোবাসিস তাকে তোর মনের কথা বলতে পারবি না, এটা কেমন কথা? আচ্ছা বাদ দে, এখন ক্লাসে চল। কাল জানে কাজ হয়, বলে দিলাম, না হলে তোর খবর আছে। ঠিক আছে চল। তারপর সবাই ক্লাসে চলে গেল। সবাই ক্লাস শেষ করে নূপুর বাসায় চলে আসলো। আমি এখনো নিজের রুমে শুয়ে আছি। নূপুর নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমার রুমে এলো। জাহিদ, শরীর কেমন আছে এখন? ওষুধ খেয়েছো? আন্টি দিয়েছে, এখন ভালো লাগছে। ও ঠিক আছে। তুমি আসলে কখন? একটু আগেই আসলাম। আচ্ছা তুমি রেস্ট নাও, আমি খাবার খেয়ে আসি। তারপর নূপুর চলে গেল। এইভাবে আজকের দিনটা কেটে গেল। পরের দিন সকালে আমি আর নূপুর একসাথে ভার্সিটিতে গেলাম। তবে আজ নূপুর অন্যভাবে সেজে এসেছে। খুব সুন্দর লাগছে নূপুরকে। এবার দুজনে গেট দিয়ে ভিতরে চলে গেলাম। আর নূপুরের বান্ধবীরা এগিয়ে আসলো। জাহিদ, তোমার শরীর কেমন আছে এখন? তুমি নাকি অসুস্থ ছিলে? কিন্তু তোমরা কি করে জানলে? আমি এবার নূপুরের দিকে তাকিয়ে দেখি ও চুপচাপ হয়ে আছে। এবার আমি ক্লাসে চলে যাব, এমন সময় নূপুর আমাকে ডাক দিল। জাহিদ, তোমাকে আমি কিছু বলতে চাই সবার সামনে। বলো, কি বলবে? আমি সোজাসাপটা কথা বলতে পছন্দ করি, ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারি না। আমি তোমাকে ভালোবাসি। নূপুরের কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এতদিন যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। এখন কি করব আমি? কি করা উচিত আমার এখন? আমার মাথায় কাজ করছে না, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আমার থেকে কোনো উত্তর না পেয়ে আবার বলল, জাহিদ, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, আমাকে ফিরিয়ে দিও না। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, হয়তো তুমি বলতে পারছো না। এসব কি বলছো তুমি নূপুর? শুনতে পারছো না নাকি? আমি তোমাকে ভালোবাসি। তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? এখানে না, চলো তুমি আর আমি কোথাও গিয়ে বসি। ঠিক আছে চলো। তারপর নূপুরকে নিয়ে একটা খালি জায়গায় চলে গেলাম, যেখানে মানুষ খুব কম আছে। কি কথা বলো। আসলে আমি তোমাদের সবাইকে মিথ্যা বলে আসছি এতদিন। কি মিথ্যে? আসলে আমি এতিম না, আমারও পরিবার আছে। আমার মা, বাবা আর আমার স্ত্রীও আছে। আমি বিবাহিত। আমার কথাটা শুনে নূপুরের সুন্দর মুখটা কালো আধারে ঢেকে গেল। নূপুর চুপ হয়ে আছে। নূপুর, সত্যি তুমি অনেক ভালো একটা মেয়ে। আমি তোমাকে ঠকাতে চাই না। আমি তোমাকে অনেক আগেই সব বলতে চেয়েছিলাম, কিন্তু কখনো বলার মতো সেই সময় আমি পাইনি। আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি নূপুরের দিকে তাকিয়ে দেখি ও চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি চোখের পানি মুছে দেওয়ার সেই সাহসও পাচ্ছি না। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। সবাইকে ছেড়ে তাহলে আপনি চট্টগ্রাম চলে আসলেন কেন? শুনবে সব কিছু? বলেন, আমি শুনতে চাই সব কিছু। তারপর আমি আমার সাথে ঘটে যাওয়া সব কিছু নূপুরকে বললাম। নূপুর আমার কথা শুনে আরো বেশি চোখের পানি ফেলছে। আমার চোখের পানিও চলে আসছে। আমি একটা মেয়ের জন্য আমার পরিবার ছেড়ে চলে আসছি। তোমরা যদি আমাকে আশ্রয় না দিতে, আমি কোথায় থাকতাম নিজেও জানি না। আমার কিচ্ছু ভালো লাগছে না, আমি বাসায় চলে যাচ্ছি। এই কথা বলে নূপুর নিজে চোখের পানি মুছে আমার সামনে থেকে চলে গেল। খুব কষ্ট হচ্ছে আমার।
কি করব বুঝতে পারছি না। আমি মাথা নিচু করে বসে রইলাম আর নিজের চোখের পানি আটকে রাখতে পারছি না। কিছুক্ষণ বসে থেকে আমি বাসার দিকে চলে গেলাম। বাসায় গিয়ে নিজের রুমে চলে গেলাম। রুমে বসে রইলাম। দেখতে দেখতে আজকের দিনটা কেটে গেল। সারাদিন নূপুর আমার সাথে একটাও কথা বলেনি, আমার সাথে দেখাও করেনি। মনে হয় আমি মেয়েটাকে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি। নূপুরের জন্য খুব খারাপ লাগছে। রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে চোখ খুলে দেখি নূপুর আমার জন্য চা নিয়ে দাঁড়িয়েছে। নূপুরের চোখ ফুলে আছে, আবার চোখের নিচে কালো দাগ পড়ে আছে। দেখে বুঝতে পারছি মেয়েটা সারা রাত ঘুমায়নি। তুমি কখন আসলে? অনেকক্ষণ আগে এসেছি। এসে দেখলাম তুমি ঘুমাচ্ছ, তাই আর ডাক দেইনি। এখন ফ্রেশ হয়ে চা খেয়ে নাও। আর হ্যাঁ, কালকের জন্য সরি। সরি কেন আবার? কালকে এইভাবে চলে আসাটা ঠিক হয়নি। ঠিক আছে, সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। তোমার চোখ মুখ ফুলে আছে কেন এমন? এমনি, বাদ দাও। আসো নাস্তা করব। ফ্রেশ হয়ে নাও তাড়াতাড়ি। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। তারপর নূপুর চলে গেল। আমি ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে গেলাম। নাস্তাকে আমি আর নূপুর ভার্সিটির দিকে রওনা দিলাম। তবে আজকে আগে সে বাঁচাল নূপুরকে খুঁজে পাচ্ছে না। যে মেয়েটা সবসময় বকবক করতো, সেই মেয়েটা আজকে চুপ হয়ে আছে। কেন জানি চুপ হয়ে থাকাটা আমার ভালো লাগছে না। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আমিও চুপ হয়ে রইলাম। কিছুক্ষণের মধ্যে আমরা ভার্সিটিতে পৌঁছে গেলাম। তারপর আমরা ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে চুপ করে বসে আছি। পাশে তাকে দেখি নূপুরও চুপচাপ বসে আছে, আর তার বান্ধবীরা কথা বলছে। কে রে নূপুর, তুই এমন চুপে আছিস কেন? নূপুর কিছু না বলে চুপ হয়ে রইল। নূপুরের বান্ধবী আবার বলল, কি রে নূপুর, তুই এমন চুপ করে আছিস কেন? কি হয়েছে তোর? মন খারাপ কেন? জাহিদ কি তোকে অ্যাকসেপ্ট করে নাই নাকি? আরে কি হয়েছে বলবি তো? ঠিক আছে, বুঝতে পারছি। এবার ওরা সবাই উঠে আমার দিকে এগিয়ে আসলো। জাহিদ, তোমার সাথে আমাদের কিছু কথা আছে, একটু বাইরে আসবে? তারপর আমি ঠিক আছে বলে ওদের থেকে বের হয়ে চলে গেলাম। দেখো জাহিদ, নূপুর তোমাকে সত্যি অনেক ভালোবাসে, তুমি ওকে ফিরিয়ে দেও না। নূপুর সত্যি অনেক ভালো মেয়ে, কিন্তু আমার পক্ষে কোনো কিছু সম্ভব না। আমি আমার ব্যাপারে নূপুরকে সব বলেছি। কি বলছো? সেটা ওর থেকে জেনে নিলেই ভালো হবে। তারপর ওরা চলে গেল। আমি বাইরে বসে রইলাম। ওরা নূপুরের কাছে গেল। নূপুর, কি হয়েছে আমাদের সব বল। জাহিদ বলছে তোর থেকে জেনে নিতে। তারপর নূপুর সবাইকে সবটা বলল। সবাই কথা শুনে অবাক হয়ে গেল। সবাই অনেকক্ষণ চুপ থেকেই রইল। জাহিদ ভালো ছেলে, তাই তোকে সত্যি কথাটা বলে দিছে। কিছু তো আর করার নাই। এখন আর কি করবি? জাহিদকে তুই ভুলে যা নূপুর। আমি ওকে কি করে ভুলবো? ও যে আমার পুরোটা হৃদয় জুড়ে আছে। আমি তো ওকে ভুলে থাকতে পারছি না। সবাই অনেকক্ষণ চুপ হয়ে রইল। এ কথা বলে নূপুর কান্না করে দিল। অন্যদিকে আমি একটা গাছের নিচে বসে রইলাম। কি করব বুঝতে পারছি না। আমি বাড়ি ছেড়ে চলে আসছি আজকে 6 মাস হয়ে গেল। একটি বারো মা বাবা আমার খোঁজ নেয়নি। তারা আমাকে ভুলে গেছে। আর তিশার জন্য আমার মনে আর কোনো ভালোবাসাই নেই। আমি কি করব বুঝতে পারছি না। আমি ভার্সিটি থেকে বের হয়ে একটা সিগারেট নিয়ে টানা শুরু করে দিলাম। সিগারেট খেলে নাকি কষ্ট অনেক কমে যায়। সিগারেটের ধোঁয়ার সাথে সব কষ্ট উড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে আবার বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে সোফায় বসে আছে মন খারাপ করে। এটা দেখে আন্টি আমার দিকে এগিয়ে আসলো। জাহিদ, কি হয়েছে, তোমার মন খারাপ নাকি? না আন্টি, আমি তো ঠিকই আছি। নূপুর কই তুই? চলে এলেও আসে নাই যে? আমার শরীর একটু খারাপ লাগছে, তাই আমি চলে আসছি। তারপর আন্টি আর কিছু না বলেই চলে গেল। আমি আমার রুমে চলে গেলাম। দেখতে দেখতে আরও 3 দিন কেটে গেল। নূপুর এখন আমার সাথে ঠিক করে কথা বলে না, দরকার ছাড়া কোনো কথাই বলে না। নূপুর অনেক পরিবর্তন হয়ে গেছে। আগে নূপুরকে অনেক মিস করছি। যে মেয়ের বকবক থেকে দূরে থাকতাম, এখন সেই বকবকগুলো মিস করছি খুব। নূপুর আমার মনে অনেকটা জায়গা নিয়ে নিয়েছে। শুয়ে শুয়ে এসব ভাবছি, হঠাৎ করে আন্টি আমার রুমে আসলো। জাহিদ, কি শুনলাম এসব? আন্টির কথা শুনে আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। কাঁপা কাঁপা গলায় আন্টিকে বললাম, কি হয়েছে আন্টি? আমি কখনো ভাবতে পারি নাই তুমি আমার কাছ থেকে এত বড় একটা কথা লুকাবে। এটা আমি আশা করি নাই। আমি আন্টির কথা শুনে অনেক অবাক হয়ে যাচ্ছি। বুঝতে পারছি না আন্টি কি বলছে আমাকে। তাই আন্টিকে আবার বললাম, আন্টি আমি কি করলাম সেটা তো আমাকে বলেন। নূপুর তোমাকে ভালোবাসে কথাটা আমাকে বললে না কেন? আমাকে বললে কি আমি মেনে নিতাম না তোমাদের? তুমিও নূপুরকে ভালোবাসো, তাই না?
আমি আন্টির কথা শুনে আরও অবাক হয়ে গেলাম। আন্টি এসব কী করে জানলো? তাহলে নূপুর আন্টিকে বলে দিয়েছে? আন্টি কী বলছেন এসব? আপনাকে কে বলেছে? আন্টি এবার আমার হাত ধরে নূপুরের রুমের দিকে নিয়ে গেল। নূপুরের রুমে ঢুকতেই আমার চোখ বেঁধে আসলো। নূপুরের কী অবস্থা হলো? দেখো নূপুরের কি অবস্থা হলো এটা। আরও বারবার তোমার নাম নিচ্ছে। আমার মেয়েটাকে তুমি বাঁচাও বাবা। ওর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো বলো তো? তোমাদের মাঝে কি হয়েছে আমি জানি না। আন্টি এসব বলছে আর চোখ দিয়ে পানি পড়ছে। আমি আন্টির দিকে তাকাতে পারছি না। নূপুর খাটের উপর শুয়ে আছে অচেতন অবস্থায়। আমি নূপুরের দিকে এগিয়ে গেলাম। মেয়েটা না খেয়ে অনেক শুকিয়ে গেছে। সুন্দর চেহারাটা কালো হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ বসে গেছে। এসব কিছু আমার জন্য হয়েছে। আমি মেয়েটার ভালোবাসা বুঝতে পারিনি। এসব ভাবতে ভাবতে আমার চোখ দিয়ে পানি নামতে শুরু করে দিল। আমি গিয়ে নূপুরের মাথার পাশে বসলাম আর ওর মাথায় হাত রাখতে নূপুর নিজের চোখ খুলে আমার দিকে তাকালো আর চোখ দিয়ে পানি ছেড়ে দিল। আমি নূপুরকে বললাম, এমন করছো কেন তুমি নূপুর? নিজের সুন্দর জীবনটা কেন আমার জন্য নষ্ট করছো তুমি? নূপুর কিছু না বলে কান্না করে যাচ্ছে। তোমাকে এইভাবে দেখতে আমার ভালো লাগছে না, আমি আগে নূপুরকে দেখতে চাই। নূপুর কান্না করেই যাচ্ছে, কিছু বলছে না। নূপুরের কান্না দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারছি না। উঠে নিজের রুমে চলে আসলাম। রুমে বসে বসে চোখের পানি ফেলছি। আমার জীবনটা কি এইভাবে কেটে যাবে? আমার জীবনে কি কখনো সুখ আসবে না? কেন আমার সাথে এমন হয়? কেন আমি কারো ভালোবাসা বুঝতে পারি না? মেয়েটা আমার জন্য কতটা কষ্ট পাচ্ছে। আমার জন্য তো সবসময় খারাপ হয়। আমার জন্য তো সব সময়ই খারাপ হয়। আমার জন্য আমার মা বাবা মানুষের সামনে যেতে পারে না। আমি কি এমন অপরাধ করেছি যার জন্য আমার সাথে এমন হচ্ছে? এসব ভাবছি আর আমার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। এমন সময় আমার রুমে কারো আসার শব্দ শুনে চোখের পানি মুছে তাকিয়ে দেখি আন্টি আসছে। জাহিদ কি হয়েছে আমাকে একটু বলবে তুমি বাবা? নূপুর কি তোমাকে ভালোবাসে? আমি কিছু না বলে চুপ হয়ে রইলাম। তুমি নূপুরকে ভালোবাসো না তাই না? আমি মা হয়ে তোমার কাছে অনুরোধ করছি, আমার মেয়েকে তুমি ঠিক করে দাও বাবা। আর তুমি ওকে গ্রহণ করো। আমি তোমাদের বিয়ে দিয়ে দিব কিছুদিনের মধ্যে। আন্টি এটা কি করে হয় বলুন তো? কি করে হয় মানে কি? তুমি খুব ভালো ছেলে, আমার কোনো আপত্তি নেই। আন্টি আমার কিছু কথা আছে, কথাটা শুনলে হয়তো আপনি আমাকে অনেক খারাপ মনে করবেন। আসলে আমি কোনো ভালো ছেলে না। কি বলছো এসব তুমি? সব খুলে বলো। আন্টি আমি একজন দর্শক, আর কোনো মা চাইবে না তার মেয়েকে একটু দর্শকের হাতে তুলে দিতে। আর সব থেকে বড় কথা, আমার পরিবার আছে, আমি বিবাহিত। আমি আপনাদের প্রথমে মিথ্যা কথা বলেছি, কারণ আমি তাদের পরিচয়ে আর বাঁচতে চাইনি। আমি এসব বিশ্বাস করি না। যে ছেলে অন্য কাউকে বাঁচাতে গিয়ে নিজের জীবনের কথা ভাবে না, আর যাই হোক সেই ছেলে কখনো ধর্ষক হতে পারে না। তুমি আমাকে সবটা খুলে বলো জাহিদ। তারপর আমি আন্টিকে সব বলতে শুরু করে দিলাম। তারপর সব কিছু আন্টিকে বললাম, আমার সাথে যা যা হয়েছে। আন্টি আমার কথা শুনে ওনার চোখ দিয়ে পানি পড়ে গেল। এখন তুমি কি করবে বাবা? আন্টি আমি কি করব বুঝতে পারছি না। নূপুর আমাকে ভালোবাসে, আমি হয়তো নূপুরকে ভালোবেসে ফেলেছি। কারণ কিছুদিন ধরে আমার কোনো কিছুই ভালো লাগছে না, আর আমার পক্ষে নূপুরকে বিয়ে করা সম্ভব না। আমি এখনো আমার আগের স্ত্রীকে ডিভোর্স দিইনি। আচ্ছা বাবা তুমি থাকো, আমি আসছি, আমার একটু কাজ আছে। তারপর আন্টি চলে গেল। আমি আমার রুমে শুয়ে আছি। ফোন বের করে আমার বন্ধু রাসেলকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি জাহিদ। আরে তুই এতদিন একটাবারও খোঁজ নিলি না? তোর নাম্বার আমি কত কল দিচ্ছি, কিন্তু ফোন শুধু বন্ধ দেখায় সব সময়। আছি আমি, আলহামদুলিল্লাহ। আমার মা বাবা কেমন আছে? ভালো নেই তারা। কেন, কি হয়েছে? তুই চলে যাওয়ার 2 মাস পরে তিশা সব বলে দিয়েছিস সবাইকে। মানে? তুই ঢাকা চলে আয়, সব জানতে পারবি। তোর মা বাবা তোকে না পেয়ে পাগলের মতন হয়ে যাচ্ছে। ফিরে আয় তুই। আমি তো ফিরে আসবো। ফিরে আসতে তো আমাকে হবেই। আচ্ছা আমি কালকে আসছি, দেখা হবে। ফোন রাখলাম। তারপর আমি ফোন রেখে আন্টির রুমে চলে গেলাম। কিছু বলবে নাকি বাবা? জি আন্টি, আমি কাল ঢাকা যাব। কেন বাবা, আমাদের এখানে আর ভালো লাগছে না? আমরা কি এখন পর হয়ে গেছি? আন্টি আমি একেবারে যাচ্ছি না, আমি তো আবার ফিরে আসবো। শুধু কিছু মানুষকে কিছু উত্তর দেওয়ার জন্য যাচ্ছি। আর আসল কারণ, আমি তিশাকে ডিভোর্স দিয়ে চলে আসবো। তারপর আমি নূপুরকে বিয়ে করব। আন্টি আমার কথা শুনে অনেকটা খুশি হয়ে গেল। আন্টি আমি এখান থেকে চলে এসে আপনাদের সব বলবো। তারপর আমি আন্টির রুম থেকে বেরিয়ে নূপুরের রুমে গেলাম। দেখি নূপুর শুয়ে আছে। ওর পাশে গিয়ে বসলাম। ওর কপালে একটা
চুম্বন এঁকে দিলাম। তারপর ঠোঁটের স্পর্শ পেয়ে নূপুর তাকালো আমার দিকে। নূপুর, আমি কাল ঢাকা চলে যাব, 2 দিন পর আবার ফিরে আসব। নিজের খেয়াল রাখবে। আর তখন যে কথা বলতে পারিনি, এখন সেই কথা বলছি। তারপর আমি নূপুরের কানের কাছে গিয়ে কানের কাছে বললাম, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। নূপুর আমার কথা শুনে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তবে এই কান্না কষ্টের না, সুখের। এইভাবে আমরা কিছুক্ষণ দুজনকে জড়িয়ে ধরেছিলাম। তারপর নূপুরকে বলে ও রুম থেকে বেরিয়ে আসলাম। পরের দিন সকালে সবাইকে বলে বাসা থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে চলে গেলাম। চট্টগ্রাম রেল স্টেশনে গিয়ে একটা ট্রেনে উঠে ঢাকা পৌঁছেও গেলাম। বাসা থেকে বের হওয়ার আগে রাসেলকে ফোন দিয়ে বলেছি এখানে আসার জন্য। আমি ট্রেন থেকে নেমে দাঁড়িয়েছি রাসেলের অপেক্ষায়। কিছুক্ষণ পর রাসেলকে দেখতে পেয়ে ওর দিকে এগিয়ে গেলাম। রাসেল আমার সামনে এসে আমাকে জড়িয়ে ধরল, আমিও জড়িয়ে ধরলাম। তারপর রাসেলকে নিয়ে বাসার দিকে চলে গেলাম। বাসার সামনে গিয়ে দরজায় কলিং বেল চাপ দিতেই আম্মা এসে দরজা খুলে দিল। আম্মু আমাকে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তবে আজকে আর আমার চোখে কোনো পানি নেই। বাবা, তুই এতদিন আমাদের ছেড়ে কই ছিলি? তোকে কত জায়গায় খোঁজ করেছি, পাইনি, তোর কোনো খোঁজ পাইনি। তোমরাই তো আমাকে বাড়ি ছাড়তে বাধ্য করলে। আমি তোমাদের এত অবহেলা মেনে নিতে পারছিলাম না। এবার রুম থেকে বাবা বের হয়ে আসলো। বাবা আমাকে দেখে আমার দিকে এগিয়ে আসলো আর আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। জাহিদ, তুই এতদিন কোথায় ছিলি বাবা? আয় এখানে বসো। তারপর আমি গিয়ে আব্বুর পাশে বসলাম। কিছুক্ষণ পর তিশা বের হয়ে এসে আচমকা আমার পায়ে এসে পড়লো। আমাকে তুমি ক্ষমা করে দাও জাহিদ, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। তোমার ভালোবাসা আমি বুঝতে পারি নাই, আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ। আমি আব্বুর দিকে তাকিয়ে বললাম, আব্বু, এই মেয়েকে আমার সামনে থেকে চলে যেতে বলো। আর কিছুক্ষণের মধ্যে ডিভোর্স পেপার চলে আসবে। আর হ্যাঁ, আমি এখানে থাকতে আসিনি, আমি আবার চলে যাব। তুই কোথায় যাবি আবার? তুই আমাদের সাথেই থাকবি। আমাদের উপরে আর অভিমান করে থাকিস না, আমাদের ক্ষমা করে দে তুই। আমাকে আর কত অপরাধী বানাবেন আপনারা সবাই? আপনাদের উপরে আমার আর কোনো রাগ নেই। তুই আর তিশা মিলে সবকিছু নতুন করে শুরু কর। তিশা নিজের ভুল বুঝতে পারছে, তুই ওকে ক্ষমা করে দে। আমি জানতে চাই না আমার সাথে কেন এমন করেছে, আমার কি অপরাধ ছিল। তিশা, তুই জাহিদকে সব বল। জাহিদ, আমি তোমাকে অনেক আগে থেকেই হিংসা করতাম। তুমি সবকিছুতেই আমার থেকে এগিয়েছিলে। তুমি যখন আমাকে প্রপোজ করলে তখন তুমি জানতে না আমার অন্য একটা ছেলের সাথে রিলেশন ছিল, আর সেই ছেলেকে তুমি চিনতে। ওর সাথে তোমার অনেকবার ঝামেলা হয়েছে। আর ওই ছেলেটা নিহাল ছিল। নিহাল আমাকে বলছে এসব করতে, তোমার নামে মিথ্যা অপবাদ দিতে, কিন্তু আমি জানতাম না এত কিছু হয়ে যাবে, আমাদের বিয়ে হয়ে যাবে। আমাদের বিয়ের আগে আমি নিহানকে জানাই। নিহান আমাকে বলছে বিয়েতে রাজি হতে। তুমি চলে যাবার পরে আমি জানতে পারি নিহানের আরো অনেক জায়গায় রিলেশন আছে, অনেক মেয়ের সাথে রিলেশন করে। হঠাৎ একদিন রাতে নিহান তার কাছে আমাকে ডেকে নিয়ে যায়। তারপর সে আমার সাথে খারাপ কাজে লিপ্ত হতে চেয়েছে। আমি তাকে বাধা দিলাম, ওর গায়ে হাত তুললাম। তারপরও আমাকে বলে ওনাকে আমাকে ভোগ করার জন্য আর তোমাকে সাহায্য করার জন্য আমার সাথে রিলেশন করছে। তিশা কান্নামাখা গলায় আমাকে সব বলতে শুরু করে দিল। তিশা কথাগুলো বলে আমার পায়ের উপরে আবার পড়ে গিয়েছে। আমি জানি আমার এই অন্যায়ের কোনো ক্ষমা নেই, তারপরেও বলছি আমাকে তুমি ক্ষমা করে দাও জাহিদ। তারপর আমি তিশাকে দাঁড় করালাম। ঠিক আছে, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। কিছুক্ষণ পরে রাসেল ডিভোর্স পেপারটা নিয়ে চলে আসলো। আমি আমার সিগনেচার দিয়ে তিশার দিকে এগিয়ে দিলাম। এটা কি? ডিভোর্স পেপার। আমি সিগনেচার করে দিয়েছি, এবার আপনি আপনার সিগনেচারটা করে দিন। আর আমাদের মাঝে বিয়ে নামক মিথ্যে বন্ধনটা আর থাকবে না। তিশা হয়তো এমনটা আশাই করেনি, আমার মা বাবাও করেনি। সবাই আমার দিকে তাকিয়েই রইল অবাক চাহনিতে। জাহিদ, তুমি আমাকে ক্ষমা করতে পারোনি তাহলে? ক্ষমা তো আমি করে দিয়েছি আগেই। তাহলে এইসব কি? যেটা দেখতে পাচ্ছেন সেটাই। জাহিদ, কি করছিস এসব? তুই তিশাকে মেনে নে। সরি, আমি এই কথা রাখতে পারলাম না। আগে আমার হারিয়ে যাওয়া অতীত ফিরিয়ে দিতে বলেন। ওর জন্য আমার মা বাবার কাছে অবহেলিত হয়েছিলাম, সবার সামনে অনেক খারাপ বানিয়েছে। এইসব ফিরিয়ে দিতে বলুন। ওর জন্য আমি আমার মা বাবাকে ছেড়ে দূরে থাকতে হয়েছে। আমার জীবন থেকে সব হাসি খুশি কেড়ে নিয়েছে, সেসব ফিরিয়ে দিতে বলুন। যদি সেই সব কিছু ফিরিয়ে দিতে পারে তো আমি তাকে মেনে নেব, নয়তো না। তিশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আব্বু আবার বলল, আমাদের কোনো কথার দাম কি তোর কাছে নেই? দাম ছিল কোনো এক সময়, এখন আর নেই।
আপনাদের আমি কতবার বলেছি আমি কিছু করিনি, তখন তো কেউ আমার কথা বিশ্বাস করেনি। আপনাদের জন্য আমি অনেক কষ্ট পেয়েছি। আর হ্যাঁ শোনেন, আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি, আর সেই মেয়েকে আমি বিয়ে করব। আপনারা আমাকে পর করে দেওয়ার পরে ওই মেয়েটা আমাকে আপন করে নিয়েছে। আমি ওই মেয়েকে বিয়ে করব। আপনারা যদি মেনে নেন তো ভালো, না মেনে নিলে আমার কিচ্ছু করার নেই। তুই এখন অনেক বেড়ে গেছিস, আমার কথার কোনো মূল্য তুই দিলি না। তুই আর এ বাড়িতে কখনো ফিরে আসবি না। ঠিক আছে, আমি আর এই বাড়িতে ফিরে আসবো না। আমি যেই জন্য আসছি আমার সেই কাজ হয়ে গেছে। আসি, আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন। এই বলে আমি বাসা থেকে বের হতে যাব, তখন আম্মু আমার সামনে চলে আসলো। তুই অনেক পরিবর্তন হয়ে গেছিস রে, তুই তো আগে এমন ছিলি না। তোমরা আমাকে বাধ্য করেছো এমন পরিবর্তন হতে। যাই হোক, আমি আর এই বাড়িতে কোনোদিন ফিরে আসবো না। আমাকে ক্ষমা করে দিন। আমি তোমাদের অনেক অবহেলা সহ্য করেছি, আর পারবো না। তিশা এসে আমার পায়ের উপর পড়ে কান্না করে দিয়ে বলছে, আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলছি। তুমি যখন আমার পাশে ছিলে তখন আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি। তুমি যখন আমাকে ছেড়ে চলে গেলে তোমার শূন্যতা আমি টের পেয়েছি। তিশার কথা শুনে একটু মুচকে হাসি দিয়ে বললাম, ভালোবাসো? আরে ভালোবাসা? আপনি কি বোঝেন? কি বোঝেন আপনি ভালোবাসার? আমি আপনাকে ভালোবাসি কথাটা অনেকবার বলেছি। আপনি সব সময় আমার ভালোবাসা নিয়ে মজা করেছেন, হাসি তামাশা করেছেন, আমাকে বারবার অপমানও করেছেন। ভালোবাসাটা আপনার মুখে মানায় না। আর কি বলছেন ক্ষমা? আপনাদের মতো মেয়েরা কখনো ক্ষমা পাওয়ার যোগ্য না। আপনাদের তো কঠিন শাস্তি দেওয়া উচিত। আপনাদের মতো কিছু নিচু মনের মানুষের জন্যই অনেক ছেলে ঘর বাড়ি ছাড়া। একটা বার কি ভেবে দেখেছেন যার নামে আপনি মিথ্যা অপবাদ দিয়েছেন তার কি হবে? সেটা ভাববেন কেন? আপনারা তো চান এটাই হোক, ছেলেরা মরে যাক। তিশা আমার কথা শুনে কিছু বলতে পারছে না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। আজকে সত্যি ভালো লাগছে, নিজের ভেতরে জমে থাকা কথাগুলো আজকে বলতে পারলাম। সত্যি এটাই, কার উপর রাগ অভিমান জমে থাকলে তার মনের কথাগুলো যদি তাকে বলা যায় তো মনটা হালকা হয়ে যায়। তারপরে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। পেছন থেকে আম্মু অনেকবার ডেকেছে, তার দিকে নজর না দিয়ে আমি বের হয়ে গেলাম। বাসা থেকে বের হয়ে সোজা ট্রেন স্টেশনের দিকে চলে গেলাম। তারপর ট্রেন ধরে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। 4 ঘন্টা পরে চট্টগ্রাম পৌঁছে গেলাম। ট্রেন স্টেশনের থেকে বের হয়ে আমি বাসায় চলে গেলাম। বাসায় ঢুকে দরজা কলিং বেল চাপ দিতে আন্টি সে দরজা খুলে দিল। বাবা তুমি না 2 দিন থাকো, হঠাৎ করে আজ কি চলে আসলি যে? ওখানে কি কোনো সমস্যা হয়েছে তোমার? জি আন্টি, আমি চলে আসলাম, আর কখনো আমি বাড়িতে যাব না। কি হয়েছে বাবা, আমাকে বলো তুমি। আন্টি আমি খুব ক্লান্ত, আমার একটু রেস্ট দরকার, পরে বলবো সব। আচ্ছা তুমি কি খাবার খেয়ে এসেছো? খেয়ে আসছি। আচ্ছা তুমি রেস্ট নাও তাহলে। তারপরে আমি সোজা আমার রুমে চলে গেলাম। আমি গিয়ে ওয়াশরুমের ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে খাটের উপর শুয়ে পড়লাম। চোখ বন্ধ করতেই আমার চোখে ঘুম নেমে আসলো। শরীর খুব ক্লান্ত লাগছে, তাই সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি চারদিক অন্ধকার হয়ে গেছে। ঘড়িতে তাকিয়ে দেখি সন্ধ্যা 7টা বাজে। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নিজের রুমে বসে রইলাম। আজকে কেন জানি একটা অজানা ভালো লাগা কাজ করছে আমার ভিতরে। হঠাৎ করে আমার রুমে নূপুর আর আন্টির আগমন ঘটে। আন্টি বলল, আমি ফিরে আসি নাকি? তাহলে এবার বলো ওখানে কি হয়েছে? আমি আন্টিকে আর নূপুরকে সবটা বললাম। আন্টি আমার কথা শুনে আমাকে বলল, দেখো বাবা মাকে ছেড়ে এভাবে চলে আসা ঠিক হয়নি তোমার। আন্টি আমার মা বাবা আমাকে বিশ্বাস করে না, একটা মেয়ের কথাই বিশ্বাস করেছে। দিনের পর দিন আমি অবহেলার শিকার হয়েছি। আমার আর কিছু বলার নেই বাবা। আন্টি আমি একটা কথা বলতে চাই। কি কথা? আমি নূপুরকে খুব তাড়াতাড়ি বিয়ে করতে চাই, আপনার যদি আপত্তি না থাকে তো। আমার কথা শুনে আন্টি অনেকটাই খুশি হয়ে গেছে। আমি নূপুরের দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। লজ্জায় লাল হয়ে রুম থেকে বের হয়ে গেল। তোমার বাবা মা কি মেনে নেবে? আন্টি বিয়েটা আমি করব, সো কে মেনে নিল আর কে না নেবে তাদের কথা ভেবে লাভ নেই। আপনার কোনো আপত্তি আছে কিনা সেটা বলুন। না বাবা, আমার কোনো আপত্তি নাই। তারপর আন্টির সাথে আরও কিছুক্ষণ কথা বলে সব কিছু ঠিকঠাক করে নিলাম। আর 2 দিন পরে আমাদের বিয়ে সব কিছু ঠিকঠাক করা হয়ে গেছে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। কাল আমাদের বিয়ে। হলুদ শেষ করে নিজের রুমে শুয়ে আছি। হঠাৎ অজানা নাম্বার থেকে কল এলো। হঠাৎ করে এত রাতে কে কল দিল বুঝতে পারছি না। দেরি না করে কল রিসিভ করতেই আমি থমকে গেলাম, কারণ কল দিয়েছে আম্মু।
তুই আমাদের এতটা পর করে দিলি যে তুই বিয়ে করেছিস অথচ আমাদের জানানোর প্রয়োজন মনে করলি না। আম্মু কান্নামাখা গলায় কথাটা বলল। আমি কিছু না বলে চুপ হয়ে রইলাম। বাবা, আমরা তোকে বিশ্বাস না করে ভুল করেছি রে। যা হয়েছে ভুলে যা। আর আমি আর তোর বাবা চট্টগ্রাম আসছি। মায়ের কথা শুনে আমি সত্যি অনেক খুশি হয়ে গেলাম। আম্মু আর আব্বুর সাথে অনেকক্ষণ কথা বললাম। সব কিছু এখন ঠিকঠাক আছে। কথা শেষ করে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আন্টিকে বললাম আব্বু আম্মুর কথা। আন্টি অনেক খুশি হয়ে গেল। আব্বু আম্মু সময় মতো চলে আসছে। সবার মত নিয়ে বিয়েটা হয়ে গেল আমাদের। আমি এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। নূপুর বৌদু সেজে আমার জন্য বাসর ঘরে বসে আছে। আমি বাসর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। নূপুর আমার দিকে এগিয়ে এসে আমার পা ধরে সালাম করলো। আমি নূপুরের 2 হাত ধরে তুলে ওকে জড়িয়ে নিলাম আর কোলে তুলে নিয়ে খাটের উপর নিয়ে বসালাম। আমরা দুজনেই অনেকক্ষণ গল্প করলাম। এর মধ্যে বেবির নামও রাখা হয়ে গেছে। বেবির নামটা না হয় আমাদের মধ্যেই থাক, আপনাদের আর না বলি, আপনারা নিজেদেরটাই ভাবুন। রাত অনেক হয়ে গেছে, এখন আমাদের কাজ শুরু করি। এবার আপনারা আসেন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমি আর নূপুর ডুবে গেলাম গভীর ভালোবাসার সমুদ্রে। তারপর থেকে শুরু হয়ে গেল আমাদের নতুন জীবনের এক অধ্যায়। আর গল্পটা এখানেই শেষ করে দেওয়া হলো। আল্লাহ হাফেজ।